Assalamu alaikum, everyone. Welcome to our lecture 9. Today we will start our text for final term. ফাইনাল এর জন্য আমাদের টপিক আজকে শুরু করতে যাচ্ছি আমরা। অলরেডি হ্যান্ডআউট আপনাদের সাথে শেয়ার করা আছে। আজকে আমরা যে হ্যান্ডআউটটা ফলো করব এটা হচ্ছে একটা বড় একটা বইয়ের একটা চ্যাপ্টার। বইটার নাম আপনারা হ্যান্ডআউটটার প্রথম পেজেরই লেফট কলামে দেখতে পাচ্ছেন। আমি হাইলাইট করছি। Abrams Abrams MH et al. The স্যার Norton আসসালামু আলাইকুম। Anthology of English Literature. ওয়ালাইকুম। আমরা এই হ্যান্ডআউটটা নর্টন অ্যান্থোলজি অফ ইংলিশ লিটারেচার নিউ ইয়র্ক 6th এডিশন থেকে কালেক্ট করা। MH Abrams and others তাদের কম্পাইলড। আমরা এই বইটা থেকে নর্টন অ্যান্থোলজি থেকেই আমরা modern period or 20th century, the 20th century of English literature আমরা এখান থেকে পড়ব। হ্যান্ডআউটটা আশা করি আপনারা পেয়ে স্যার গেছেন। এই বইটা কি আমাদের কেনা হবে? না না, নট নট ম্যান্ডেটরি। আপনারা কালেকশনে রাখতে পারেন, কালেকশনে রাখতে পারবেন। বইটা খুব ভালো বই। আমি একটা ছবি তুলে দেব, এটা আপনারা কালেকশনে রাখতে পারেন। এটা এটা আবার একটু এক্সপেন্সিভ, বইটা একটু এক্সপেন্সিভ। আপনারা যদি মানে কালেক্ট করতে পারেন ভালো হবে আপনাদের জন্য। হয়তো মানে 3000 প্লাস হতে পারে দাম, তবে ম্যান্ডেটরি না বইটা কেনা আপনাদের জন্য। আমি আপনাদের গুরুত্বপূর্ণ অংশটা এই যে এখানে স্ক্যান করা, আপনারা এখান থেকে পড়লেই হয়ে যাবে। আমরা এটা ডিটেইলে পড়বো, এই হ্যান্ডআউটটা আমরা ডিটেইলে পড়বো। আমরা চেষ্টা করব যত কম স্কিপ করা যায়। এই হ্যান্ডআউটটার দেখবেন একটা কনটেক্সট দেয়া আছে, একটা কন্টেন্ট দেয়া আছে যে early 20th century historical background page 1, then poetry, fiction, drama। আমরা সবগুলোতে আস্তে আস্তে যাব। আজকে আমাদের ফোকাস হচ্ছে আমরা যে করেই হোক আমরা যতদূর পারি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কভার করার চেষ্টা করব। 20th century ইংলিশ লিটারেচার, এটাকে আমরা মডার্ন লিটারেচারও বলি। মডার্ন লিটারেচার অর 20th century ইংলিশ লিটারেচার। এই 20th century ইংলিশ লিটারেচারের আবার দুটো পার্ট আছে, আর্লি দেন লেট। আমরা দুই পার্টি যতটুকু পারি আমরা কভার করার চেষ্টা করব। আর হচ্ছে আপনারা চেষ্টা করবেন যত ভালোভাবে আপনাদের কম্প্রিহেনশনটা নিতে পারেন, কোনো কনফিউশন যেন না থাকে। আমরা যতদূর পারি একটা পরিষ্কার ধারণা নিয়ে সামনে যাব। সো লেটস স্টার্ট। শুরু করার আগে আপনারা ডান পাশের কলামের ওপরের দিকে যদি খেয়াল করেন একটা লিস্ট দেয়া আছে, দ্য আর্লি 20th সেঞ্চুরি, তার নিচে 1914 থেকে 1918। আমি বড় করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, যতটুকু বড় করা যায়। এই ইয়ারগুলো, এই সালগুলো আপনারা একটু মাথায় নেয়ার চেষ্টা করেন। আমরা যখন মডার্নিজম পড়ছি, 20th সেঞ্চুরি ইংলিশ লিটারেচার সম্পর্কে একটা ধারণা নিচ্ছি, তখন এই সালগুলো আমাদের কাজে লাগবে। 1914 থেকে 1918, 1914 to 1918, এই 4 বছর, 4 ইয়ার্স, অ্যাকচুয়ালি 5 বছর হবে, 14, 15, 16, 17, 18, 5 ইয়ার্স। এই সময়টা প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918, 1914 to 1918। 1918 এই সালটা আরেকটা কারণে বিশেষভাবে স্মরণে রাখার মতো, কারণ এই সময়ে একটা বিখ্যাত কবিতার সংকলন বের হয়েছিল, যেটা ইংরেজি কবিতার ধারাকে বেশ
ভালোভাবেই প্রভাবিত করে। সেই কবিতার সংকলনটি লিখেছিলেন জেরার্ড ম্যানলি হপকিন্স। জি.এম. হপকিন্স তার কবিতার একটা সংকলন এই 1918 সালে পাবলিশড হয়। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখার চেষ্টা করেন। 1918 প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো এবং জি.এম. হপকিন্স তার একটা কবিতার সংকলন বের হলো। যদিও তিনি প্রায় 30 বছর আগেই মৃত্যুবরণ করেছেন। ওনার মৃত্যুর আফটার মোর দেন 30 ইয়ার্স এটা পাবলিশ হচ্ছে। এবং কেন এটা গুরুত্বপূর্ণ এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। আপাতত এটা মনে রাখেন যে 1918 সালে জি.এম. হপকিন্স ওনার একটা কবিতার সংকলন পাবলিশ হয়েছিল, যেটা আমাদের মনে রাখার মতো, খুব জরুরি। তার 4 বছর পর 1922 সাল, ভেরি ইম্পর্টেন্ট ইয়ার, খুবই গুরুত্বপূর্ণ। 1922 সালে একটা বিখ্যাত বই পাবলিশড হয়। লেখক টি.এস. এলিয়ট। The name of the book is The Wasteland. টি.এস. এলিয়টস দ্য ওয়েস্টল্যান্ড। এই বইটা এটাও ইংরেজি সাহিত্যের পুরো মোড় ঘুরিয়ে দেয়। বিশেষ করে ইংরেজি কবিতা, মডার্ন ইংলিশ পোয়েট্রি, এতে প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই দ্য ওয়েস্টল্যান্ড বইটি। ওই একই সালে 1922, খুবই গুরুত্বপূর্ণ একটি সাল, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ পাবলিকেশন এই সময় পাবলিশড হয়। জেমস জয়েস উনি তার ইউলিসিস নভেলটা পাবলিশ করেন। এই ইউলিসিসকে বলা হয় দ্য গ্রেটেস্ট মডার্ন নভেল অফ 20th সেঞ্চুরি। বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপর 1930 সাল, আপনাদের কারো কারো জানা থাকার কথা। এই সময় ইংল্যান্ডে অর্থনৈতিক মন্দা শুরু হয় এবং প্রচুর পরিমাণে বেকারত্বের হার বাড়তে থাকে। এই সময়টাকে বলা হয় পিরিয়ড অফ ডিপ্রেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। এই 1930 থেকেই পিরিয়ড অফ ডিপ্রেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট শুরু হয়। দেন 1939 to 1945, 1939 থেকে 1945 আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে আমরা মোটামুটি এই ধারণা নিতে পারি যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, আমাদের মোটামুটি মডার্ন পিরিয়ড শুরু হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, মডার্ন পিরিয়ড শেষ হলো। প্রথম বিশ্বযুদ্ধের সাথে সাথে আমাদের মডার্ন পিরিয়ড স্টার্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে দ্য এন্ড অফ মডার্ন পিরিয়ড। তবে এই বিষয়ে কারো কারো দ্বিমত আছে। এখন আমরা আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে চলে যাই। লেটস ফোকাস অন আওয়ার স্লাইড বলতে আজকে আমরা স্লাইডগুলো টেক্সট আকারেই আছে, বুলেট পয়েন্ট করা হয়নি, তবে হাইলাইট করা আছে যে অংশটুকু আমাদের মনে রাখা গুরুত্বপূর্ণ। লেটস স্টার্ট উইথ আওয়ার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমাদের এটা বেশ মন দিয়ে খেয়াল করতে হবে। আমরা শুরু করছি তাহলে। The period which for convenience we call the 20th century. সাহিত্যিক আলোচনার সুবিধার্থে আমরা যে সময়টাকে বিংশ শতাব্দী বলি, ইট মিনস যখনই আমরা ইংরেজি সাহিত্যের বিংশ শতাব্দী কথাটা উল্লেখ করি, তখন এটা কিন্তু অ্যাকচুয়ালি ইট ইজ নট স্টার্টিং ফ্রম 1901, এটা আরেকটু আগে থেকে শুরু হচ্ছে। আমরা আমাদের সাহিত্যের আলোচনার সুবিধার্থে বলছি ঠিকই দ্য 20th সেঞ্চুরি, কিন্তু এখানে 19th সেঞ্চুরির কিছু অংশ ঢুকে যাবে। আমরা মুখে বলছি 20th সেঞ্চুরি ইংলিশ লিটারেচার, কিন্তু এখানে আমাদের
later part, last part of সেই কথাটাই এখানে বলা হচ্ছে, যদিও for our convenience we call the 20th century, but it actually begins really with the late 19th. আমাদের 20th century সাহিত্যের আলোচনা যদি আমরা করতে চাই, তবে এর সাথে আমাদেরকে করতে হবে ঊনবিংশ শতাব্দীর শেষের অংশটুকু। কোন অংশটুকু? When the sense of the passing of a major phase of English history was already in the air. কি বোঝাচ্ছে? When the sense of the passing of a major phase of English history was already in the air, তখনও পর্যন্ত ব্রিটেনে ভিক্টোরিয়ান পিরিয়ড চলছে। ভিক্টোরিয়ান পিরিয়ডের একেবারে শেষের অংশ, the last part of ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডের লাস্ট পার্ট থেকেই কিন্তু আমাদের মূলত বিংশ শতাব্দীর সাহিত্যের সূচনা। কুইন ভিক্টোরিয়াস জুবিলি ইন 1887, 1887 সালে কুইন ভিক্টোরিয়ার শাসনামলের 50 বছর পূর্তি হয়। Even more, her diamond jubilee in 1897, and in 1897 diamond jubilee, it means 60 বছর পূর্তি, 60-year celebration, were felt even by the contemporaries to mark the end of an era. 1897 সাল যখন চলে এলো, তখন মোটামুটি যারা সাহিত্য সমালোচক তারা বিষয়টা আঁচ করতে পারছেন যে বড় ধরনের কোনো কিছু একটা পরিবর্তন হচ্ছে, not only in political world but also in the literary world of Britain. বড় ধরনের কোনো কিছু একটা পরিবর্তন হচ্ছে। As the 19th century drew to close, there were many manifestations of a weakening of traditional stabilities. ঊনবিংশ শতাব্দী যত শেষের দিকে যাচ্ছে, ভিক্টোরিয়ান ট্র্যাডিশন, ভিক্টোরিয়ান কাস্টম তত ভেঙে পড়ছে। ঊনবিংশ শতাব্দী শেষ হচ্ছে এবং ভিক্টোরিয়ান ট্র্যাডিশন দুর্বল হয়ে যাচ্ছে। একটা সময় ভিক্টোরিয়ান ট্র্যাডিশন কিন্তু খুব স্ট্রং ছিল। শুরুর দিকে আমরা যখন ভিক্টোরিয়ানিজম পড়েছি তখন কিন্তু আমরা আলোচনা করেছি যে ভিক্টোরিয়ানিজম এদের বেশ স্ট্রং একটা ট্র্যাডিশন ছিল। ঊনবিংশ শতাব্দী যখন প্রায় শেষের দিকে, তখন এটা একদম চোখে পড়ছে। ইট ইজ ভেরি এভিডেন্ট দ্যাট ভিক্টোরিয়ান ট্র্যাডিশন ইজ উইকেনিং, দুর্বল হয়ে যাচ্ছে। এর পরের পার্টটা রেড মার্ক করা আছে, তার মানে এটা আমাদেরকে মনে রাখতে হবে। কাগজ কলম থাকলে লিখে রাখতে পারেন, আমি হাইলাইট করছি, রেড মার্ক করা আছে। The first important point that we should remember from this slide is the aesthetic movement. লিখে রাখেন, the aesthetic movement, AESSTHETIC, aesthetic movement. Aesthetics শব্দটার মানে হচ্ছে নন্দন তত্ত্ব, the science of beauty, সৌন্দর্যবিদ্যা, নন্দন তত্ত্ব। এই নান্দনিকতা নিয়ে একটা সাহিত্য আন্দোলন হচ্ছে, দ্য অ্যাস্থেটিক মুভমেন্ট, এটা ওই সময়কার একটা জনপ্রিয় টার্ম। এই অ্যাস্থেটিক মুভমেন্ট, এই আন্দোলন, এই নান্দনিকতা নিয়ে আন্দোলন, এই আন্দোলনের বিষয়বস্তু কি? The aesthetic movement, with its insistence on art for art's sake, লিখে রাখেন, অ্যাস্থেটিক মুভমেন্ট ওদের মূল কথা ছিল আর্ট ফর আর্টস সেক। আপনারা কি কেউ মনে করতে পারেন রোমান্টিক পিরিয়ডের মূল কথা কি ছিল, যেটা ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন? ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন আর্ট ফর লাইফস সেক, জীবনের জন্য শিল্প।
কিন্তু এখানে যারা অ্যাস্থেটিক মুভমেন্টের সাথে জড়িত তারা বলছেন আর্ট ফর আর্টস সেক, শিল্প শুধুমাত্র শিল্পের জন্যই। শিল্পের অন্য কোনো প্রয়োজনীয়তা, অন্য কোনো ফাংশন, অন্য কোনো কাজ কার্যকারণ না থাকলেও চলবে। কোনো যে একটা উদ্দেশ্য থাকতে হবে শিল্পের, সব শিল্পের যে একটা করে উদ্দেশ্য থাকতে হবে, কার্যকারণ থাকতে হবে, ফাংশন থাকতে হবে, এমন কোনো কথা না। একটা সময়ে আমরা গল্প পড়তাম, ছোট গল্প পড়তাম, এবং সবসময় গল্পের শেষে একটা করে নীতিবাক্য থাকতো, মোরাল টিচিং, তাই না? সব গল্পেরই শেষে একটা মোরাল টিচিং থাকতে হয়, তাই তো? আমরা ছোটবেলায় সেটা জেনেছি। সব কবিতারই একটা করে শেষে শিক্ষা থাকতে হয়, নীতি শিক্ষা, নৈতিক শিক্ষা। আর্ট ফর আর্ট সেক, এই অ্যাস্থেটিক মুভমেন্টের যারা অনুসারী তারা বলতে লাগলো যে শিল্পের এরকম কোনো অব্লিগেশন থাকা কোনো জরুরি বিষয় না। কোনো একটা পেইন্টিং, কোনো একটা চিত্রকর্ম, তার যে একটা মানে থাকতে হবে, একটা লজিক থাকতে হবে, এমন কোনো কথা নাই। গল্পের যে কোনো নীতিবাক্য থাকতে হবে, মোরাল টিচিং থাকতে হবে, এমন কোনো কথা নাই। ইভেন কবিতার যে কোনো মানে থাকতে হবে, এমনও কোনো মিনিং নাই। ইট ইজ নট an obligation to have meaning, function, or activities behind. শিল্প শুধুমাত্র শিল্পের জন্যই, এর অন্য কোনো মানে, অন্য কোনো কার্যকারণ থাকা জরুরি না। শিল্পের যে কোনো একটা উপযোগিতা থাকতে হবে, ফাংশন থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা থাকা উচিত না। শিল্পকে আমরা শুধু তার সৌন্দর্যের জন্যই, বিউটির জন্যই অ্যাপ্রিসিয়েট করব। We will just appreciate the beauty of art. Art, it is not obligatory for an art to have functions. এর যে কোনো কাজ থাকতে হবে, অন্য কোনো ফাংশন থাকতে হবে, এমন কোনো কথা না। শিল্প আমরা শুধু তার বিউটি, সৌন্দর্য, অ্যাস্থেটিক্স এর জন্যই আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করব। কারা বলছে এটা? যারা অ্যাস্থেটিক্স মুভমেন্টের ফলোয়ার তারা বলছে। যখনই এই অ্যাস্থেটিক মুভমেন্ট এসে বলতে লাগলো আর্ট ফর আর্টস সেক, শিল্প শুধু শিল্পের জন্যই, এর অন্য কোনো উপযোগিতা, অন্য কোনো কার্যকারিতা থাকা কোনো প্রয়োজন নাই, তখন সাধারণ যারা সাহিত্য অনুরাগী, সাধারণ মানুষ যারা, তারা বেশ অবাক হয়ে গেল। তাদের কাছে এটা একটা মানে শকিং ব্যাপার ছিল। যখনই অ্যাস্থেটিক মুভমেন্টস ফলোয়াররা দে ডিক্লেয়ার্ড আর্ট ফর আর্টস সেক, যে কবিতা, চিত্রকর্ম, ভাস্কর্য, এসবের যে কোনো যুক্তি থাকতে হবে, কোনো নীতিবাক্য থাকতে হবে, কোনো শিক্ষা থাকতে হবে, কোনো ব্যাখ্যা থাকতে হবে, এমন কোনো কিছু না। আর্ট কুড বি মিনিংলেস, বাট উই শুড অ্যাপ্রিসিয়েট আর্ট ফর ইটস বিউটি। যখন এইরকম একটা র্যাডিক্যাল বৈপ্লবিক ধারণা অ্যাস্থেটিক মুভমেন্ট ফলোয়ার্সরা নিয়ে আসলো, it assaulted the assumption about the nature and function of art held by the ordinary middle class readers. কারা শকড হলো? যারা অর্ডিনারি মিডল ক্লাস রিডার্স। কেন তারা শকড হলো? কারণ এতদিন পর্যন্ত শিল্পের প্রকৃতি এবং কার্যকারিতা, উপযোগিতা সম্পর্কে সবার একটা ধারণা জন্মে গিয়েছিল যে শিল্পের সবসময় একটা ফাংশন থাকতে হবে, একটা কাজ, একটা কার্যকারণ থাকতে হবে, কার্যকারিতা থাকতে হবে, উপযোগিতা থাকতে হবে, কোনো একটা অবজেক্টিভ থাকবে শিল্পের পেছনে। প্রতিটা শিল্পকর্ম, সেটা কবিতা হোক, ভাস্কর্য হোক, চিত্রকর্ম হোক, তার পেছনে একটা মেসেজ থাকবে, হিডেন মেসেজ। সেই মেসেজটা দেয়াই হচ্ছে আর্টের ফাংশন। এটাই হচ্ছে নেচার অ্যান্ড ফাংশন অফ আর্ট। এখন অ্যাস্থেটিক মুভমেন্টের ফলোয়াররা এসে বললো যে শিল্পের এরকম কোনো বাধ্যবাধকতা থাকা উচিত না, কোনো মেসেজ দেয়া কোনো উদ্দেশ্য থাকা উচিত না, অন্য কোনো কাজ, শিল্প দিয়ে অন্য কোনো কাজ হাসিল করা যাবে না। শিল্প শুধুমাত্র শিল্পের জন্য, এটাকে কোনো পলিটিক্যাল, রিলিজিয়াস, ফিলোসফিক্যাল হজপজ এইসব কোনো কিছু দিয়ে এটাকে পলিউটেড করা যাবে না। আর্ট শুড বি পিওর। এর পেছনে দেয়ার শুড বি নো পলিটিক্স, নো রিলিজিয়ান, নো ফিলোসফি, অন্য কোনো
মেসেজ, অন্য কোনো প্রোপাগ্যান্ডা শিল্পের সাথে থাকা উচিত না। এখন এটা তো আগে কখনো হয়নি। শিল্প মানেই এর পেছনে একটা বক্তব্য থাকবে, ধর্মীয় বক্তব্য থাকতে পারে, রাজনৈতিক বক্তব্য থাকতে পারে, দার্শনিক বক্তব্য থাকতে পারে। কিন্তু এই অ্যাস্থেটিক মুভমেন্টস এর অনুসারীরা এসে বলল না, শিল্প শুধুমাত্র শিল্পের জন্য, এর পেছনে এসব কোনো কিছু থাকবে না। উই উইল জাস্ট অ্যাপ্রিসিয়েট আর্ট ফর ইটস বিউটি, ফর ইটস অ্যাস্থেটিক্স। এটা জানার পর যারা অর্ডিনারি, সাধারণ ফিলিস্তিন, অর্ডিনারি বলতে অর্ডিনারির আরেকটা সিনোনিম আছে, সেটা হচ্ছে ফিলিস্তিন, একটু পরে আমরা পাবো। এই ফিলিস্তিন বলতে ওই প্যালেস্টাইনের মানুষজন না, এই ফিলিস্তিন বলতে অর্ডিনারি পিপল, আম জনতা, সাধারণ মানুষ, তাদেরকে বোঝাচ্ছে। সাধারণ মধ্যবিত্ত পাঠক যারা, সাধারণ মধ্যবিত্ত যারা দর্শক, অডিয়েন্স, তারা শকড এরকম একটা বৈপ্লবিক ঘোষণার পর। এবং যারা ফলোয়ার তারা ডেলিবারেটলি, প্রভোকেটিভলি এই আঘাতটা দিচ্ছে। তারা চাচ্ছে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে। Aesthetic movement, it brought a revolutionary change in the field of literature also. এখন আমি যদি এখন বলি যে there are some poems, those poems just we should read it just for their beauty. They don't have any meaning, they don't have any philosophy, they don't have any moral teaching, কিচ্ছু নাই, কবিতা শুধু তার আনন্দের জন্য, কবিতা পড়ে আনন্দ পাওয়া যাবে, এর পেছনে আর কোনো ডাবল লেয়ার মিনিং বা হিডেন মিনিং নাই, অন্য কোনো বক্তব্য নাই। তখন আপনাদের হয়তো মনে হতে পারে এটা তো তাহলে একটা মানে ফাঁকিবাজি কাজ, একটা কবিতার মধ্যে কোনো মিনিং নাই, গল্পের মধ্যে কোনো অর্থ নাই, তাহলে এটা কেমন হলো? আপনাদের অনেকেরই হয়তো জিনিসটা অ্যাবসার্ড, ইললজিক্যাল লাগতে পারে, বাট এটাও কিন্তু ইভলিউশন অফ আর্টের একটা পার্ট। In order to protect the purity of art, they declared that art should be only for art's sake. এর পেছনে অন্য কোনো মেসেজ, অন্য কোনো হিডেন, লুকানো প্রোপাগান্ডা থাকা উচিত না। এবং এই আইডিয়াটা এতটাই বেশি বৈপ্লবিক ছিল যে সাধারণ দর্শকরা, সাধারণ পাঠকরা তার এটা নিতে পারেনি। যারা আর্টিস্ট, দোজ ফলোড অ্যাস্থেটিক মুভমেন্ট, তারা তাদের মতো করে শিল্প সৃষ্টি করতে লাগলো, সাধারণ মানুষদেরকে তারা স্পর্শ করতে পারলো না। এই কথাটাই পরে বলা আছে। It helped to widen the breach between artist and writer on the one side and Philistine public on the other. যখন আর্ট ফর আর্ট সেক এই কথাটা মাথায় রেখে, এই আন্দোলনের মূল বক্তব্য মাথায় রেখে তারা যখন কবিতা, গল্প, উপন্যাস, চিত্রকর্ম, ভাস্কর্য যখন তৈরি করতে লাগলেন, তখন সবগুলো এত জটিল হয়ে গেল, এত অ্যাবস্ট্রাক্ট, এত বিমূর্ত, যে সব পাঠকের, দর্শকের মাথার উপর দিয়ে চলে যেতে লাগলো। খুবই জটিল। শিল্পীর মতো, মন মতো অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত চিত্রকর্ম, আর্ট ক্রিয়েট করে যাচ্ছে, আর যারা সাধারণ দর্শক, ফিলিস্তিন পাবলিক, সব তাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এখন শিল্পীর কথা হচ্ছে, আমার কাজ হচ্ছে শিল্প সৃষ্টি করা, ব্যাখ্যা করা আমার দায়িত্ব না। দর্শক, ফিলিস্তিন পাবলিক, তারা তাদের নিজস্ব বুদ্ধি খাটিয়ে, মেধা খাটিয়ে তারা বুঝে নেবে। তাদের জন্য আমি লো, নিচে নামতে পারবো না, আমি আমার মতো উচ্চমানের শিল্প সৃষ্টি করে যাব। আর সাধারণ দর্শকরা সব তাদের মাথার উপর দিয়ে What যাচ্ছে, is তারা কিছুই বুঝছে না। সরি, what is Philistine? It ফিলিস্তিন মানে হচ্ছে, একটু আগে বললাম না, সাধারণ মানুষ, আমজনতা। ফিলিস্তিন এখানে মানে হচ্ছে অর্ডিনারি, এই যে অর্ডিনারি, সাধারণ, অর্ডিনারি পাবলিক। একদিকে হচ্ছে শিল্পীর মতো শিল্পকর্ম সৃষ্টি করে যাচ্ছে, আরেকদিকে হচ্ছে সাধারণ মানুষ, সব তাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হলো, একদিকে সাহিত্যিকরা, শিল্পীরা, আরেকদিকে হচ্ছে আমজনতা, সাধারণ মানুষ। এদের মধ্যে গ্যাপ তৈরি হলো, ব্রিচ, a breach, an
earlier symptom of which was Matthew Arnold's war on Philistine culture and anarchy. ম্যাথু আর্নল্ড আমরা ম্যাথু আর্নল্ডের কথা মনে আছে কিনা আপনাদের? ভিক্টোরিয়ান পোয়েট ম্যাথু আর্নল্ড একটা ক্রিটিক্যাল এসে লিখেছিলেন। ওই রচনার শিরোনাম হচ্ছে ওয়ার অন ফিলিস্তিনস ইন কালচার অ্যান্ড অ্যানার্কি। শিল্পী যারা, তারা সাধারণ পাঠক, সাধারণ দর্শকদের বিরুদ্ধে তার একটা যুদ্ধ ঘোষণা করেছে। শিল্পীর কথা হচ্ছে শিল্পী কম্প্রোমাইজ করবে না, সে তার মতো শিল্প রচনা করে যাবে। An artist doesn't have obligation to have meaning and to explain the meaning to the audience. মানে শিল্পীর কোনো ঠেকা নাই যে সে দর্শককে ওগুলো বুঝায় বুঝায় দিবে। মানুষ বুঝলে বুঝবে, তার নিজের যোগ্যতা দিয়ে বুঝবে, না বুঝলে নাই। শিল্পী, তার কাজ হচ্ছে শিল্পকর্ম সৃষ্টি করে যাওয়া। এই যে শিল্পীর মনে একটা অভিমান যে আমি কেন বুঝাবো, তারা তাদের নিজের যোগ্যতা নিয়ে বুঝে নেবে। আর সাধারণ দর্শকের মধ্যে একটা বিরক্তি যে কি আর্টিস্ট কি করে, কাগের ঠ্যাং বগের ঠ্যাং কিছু বোঝা যায় না, কি লেখে কোনো লেখা বোঝা যায় না। তাহলে শিল্পী এবং পাঠক, সাহিত্যিক এবং পাঠক, তাদের মধ্যে একটা বড় গ্যাপ তৈরি হলো। এর ফলে কি আমরা পেলাম? টু রেজাল্ট ইন দ্য এলিয়েনেশন অফ দ্য আর্টিস্ট। সাধারণ জনগণের থেকে শিল্পী তারা এলিয়েনেটেড হয়ে গেল, তারা পৃথক হয়ে গেল। আর্টিস্ট একা, নিঃসঙ্গ, সাধারণ মানুষের সাথে তার কোনো যোগাযোগ নাই। আর্টিস্ট ইজ সেপারেটেড, এলিয়েনেটেড ফ্রম দ্য ফিলিস্তিন পিপল। সাধারণ মানুষ, আমজনতা থেকে শিল্পীরা আলাদা হয়ে গেল। তাদের ইন্টেলেকচুয়াল লেভেল, ক্যাপাসিটি এতটাই ওপরে যে সাধারণ মানুষজন তাদেরকে ক্যাপচার করতে পারছে না। শিল্পী একা হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, which has since become a commonplace for criticism. এই জায়গায় এসে এখন সমালোচনা হচ্ছে যে শিল্পীর কি কোনো দায়ভার নাই? শিল্পীর কি উচিত না সাধারণ মানুষের জন্য লেখা? শিল্পীর কি উচিত না এমন ভাবে শিল্পকর্ম তৈরি করা যাতে সবাই সেটা বুঝতে পারে? শিল্পী যদি কম্প্রোমাইজ না করে, তাহলে সাধারণ মানুষজন কিভাবে কম্প্রোমাইজ করবে? শুধুমাত্র শিল্পকর্ম বোঝার জন্য কি সাধারণ মানুষজন উচ্চ শিক্ষিত হওয়ার সেই প্রেরণাটা পাবে? শুধুমাত্র শিল্পকর্ম বোঝার জন্য কয়জন মানুষ উচ্চ শিক্ষিত হওয়ার প্রেরণা পায় আপনারা বলতে পারেন? শিল্পীর মধ্যে অভিমান। শিল্পী বলছে আমি আমার মতো করে, আমি আমার নিজের মতো করে মন যা চায় আমি সৃষ্টি করতে থাকবো। দর্শক পাঠক তারা তাদের নিজের যোগ্যতা দিয়ে বুঝে দিক, আই উইল নট এক্সপ্লেইন। অ্যাস্থেটিক মুভমেন্ট তাই বলছে যে শিল্পীর কোনো অব্লিগেশন নাই যে তাকে তার সবকিছু এক্সপ্লেইন করে দিতে হবে। সাধারণ মানুষজনের ক্ষেত্রে এটা তো তাদের অ্যান্টেনার অনেক উপর দিয়ে চলে যাচ্ছে, তারা এখন কিভাবে এটা বুঝবে? সেই জন্য শিল্পীও রাগ করে সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সাধারণ মানুষও, আমজনতা, ফিলিস্তিন পিপল, তারাও বিরক্তির সাথে শিল্পীকে তাদের সমাজ থেকে বের করে দিচ্ছে। এখন এই যে বিচ্ছিন্নতা, শিল্পী সাধারণ মানুষের সাথে থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, দিস ব্রিচ ওয়াজ মোর দ্যান আ পিওরলি ইংলিশ ম্যাটার। এটা শুধু ব্রিটেনের ঘটনা না, দিস ইজ নট এ ফেনোমেনা অফ ইংল্যান্ড অনলি। শুধু ইংল্যান্ডে কিন্তু এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটছে না যে শিল্পী সাধারণ মানুষের থেকে আলাদা হয়ে যাচ্ছে। আমি তারপরে হাইলাইট করা আছে, মার্ক করে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ। হাইলাইট করে দিচ্ছি। ফ্রম ফ্রান্স কেম দ্য ট্র্যাডিশন অফ দ্য বোহেমিয়ান লাইফ। এই যে শিল্পীদের একটা ছন্ন ছাড়া ভ্যাগাবন্ড লাইফ, তারা একটা ছন্ন ছাড়া, শিল্পীরা যারা দেখবেন বেশিরভাগ শিল্পী তারা কেমন একটা ছন্ন ছাড়া মানে ভবঘুরে জীবন যাপন করে, তাদের কোনো কিছু ঠিক ঠিকানা থাকে না। এই যে ভ্যাগাবন্ড বোহেমিয়ান লাইফস্টাইল অফ আর্টিস্ট, এটা এসেছে ফ্রান্স থেকে। ফ্রান্সের আর্টিস্টদের মধ্য থেকে এই যে লাইফস্টাইলটা, এটা কিন্তু ট্রান্সফার হয়ে এসেছে ইংল্যান্ডে। বোহেমিয়ান লাইফটা কি? বোহেমিয়ান লাইফ, হোয়াট ইজ দ্যাট? বোহেমিয়ান লাইফ ইজ সাচ এ লাইফস্টাইল, এটা হচ্ছে এমন একটা জীবনধারা
কনভেনশনাল আইডিয়াস অফ রেসপেক্টেবিলিটি, স্পেশালি যেটা আমরা বলতে পারি ভিক্টোরিয়ানিজম। ভিক্টোরিয়ানরা তাদের রেসপেক্টেবিলিটি, ডেকোরাম, ডিসিপ্লিন এটাতে এত বেশি গুরুত্ব দিয়েছে যে শিল্পীরা এই ভিক্টোরিয়ান ভিক্টোরিয়ান আইডিওলজির যে আবদ্ধ অবস্থা এটা দেখে তারা তিতি বিরক্ত, তারা প্রচন্ডভাবে বিরক্ত। শিল্পীরা এরকম শেকল তারা সহ্য করতে পারে না। শিল্পীরা দে হেটেড, এক্সট্রিমলি হেটেড, প্রচন্ড ভাবে তারা ঘৃণা করত দ্য লিমিট ইম্পোজড বাই দ্য কনভেনশনাল ভিক্টোরিয়ান আইডিয়াস অফ ডেকোরাম। এই যে ডেকোরাম, রেসপেক্টেবিলিটি, এই বিষয়টাকে তারা বস্তা পচা হিসেবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করল। দে রিজেক্টেড দ্য ট্র্যাডিশনাল ভিক্টোরিয়ান ডেকোরাম। শিল্পীর কথা হচ্ছে, আমাকে যদি পদে পদে শেকল দিয়ে বাঁধা হয় তাহলে আমি কি করে শিল্পী সৃষ্টি করব? আমি শিল্প কিভাবে সৃষ্টি করব? আমি কিভাবে কবিতা লিখব? আমি কিভাবে উপন্যাস লিখব যদি আমাকে পদে পদে আবদ্ধ করা হয়, যদি আটকে ফেলা হয়? তাহলে বোহেমিয়ানের সাথে আমরা পাচ্ছি আলটিমেট ফ্রিডমের একটা কানেকশন। শিল্পীরা কোন রকম বন্ধন চায় না, তারা বন্ধনহীন, স্বাধীন, আলটিমেট ফ্রিডম চায়। In order to create pure art, they need ultimate freedom. পুরোপুরি স্বাধীন না হলে একজন শিল্পী কিভাবে শিল্প সৃষ্টি করবে? Together with other notion of the artist, অন্য আরো বিষয় আছে উপর আপনারা দেখলেন, সব মিলিয়ে শিল্পী এবং সমাজ একে অন্যকে প্রত্যাখ্যান করলো। Together with other notions of the artist as rejecting and rejected by ordinary society, সাধারণ সমাজ, আমজনতা, ফিলিস্তিন পিপল, তারা আর্টিস্টকে রিজেক্ট করলো। অভিমানে যিনি শিল্পী উনিও সমাজকে রিজেক্ট করে দিল। আর্টিস্ট এবং সোসাইটি একে অন্যকে বাতিল করে দিল, রিজেক্ট করে দিল। বুঝতে পারছেন বিষয়টা? সমাজও শিল্পীকে সমাজ থেকে বহিষ্কার করলো, অভিমানে শিল্পীও সমাজকে বহিষ্কার করে দিল। শিল্পী দেখছে যে তাকে কেউ বোঝার চেষ্টাও করছে না, কেউ বুঝতেছেও না, কেউ বোঝার চেষ্টাও করে না। অভিমানে শিল্পী কি করলো? সমাজকে না বলে দিল, সমাজ থেকে নিজে বের হয়ে চলে আসলো। আর সমাজ দেখছে যে শিল্পী তো আমাদের কথা মতো চলছে না, শিল্পী তো সাধারণ মানুষের জন্য শিল্পকর্ম সৃষ্টি করছে না। সেই এই মতবাদে বিরক্ত হয়ে সমাজ থেকে শিল্পীকে বের করে দেয়া হলো। তাহলে বুঝতে পারছেন কিভাবে আর্টিস্ট একা হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সমাজ থেকে। আর্টিস্ট মানুষ যাতে বোঝে এরকম সহজ করে শিল্পকর্ম সৃষ্টি করছে না, আর মানুষ কেয়ার করে যে নিজ মেধা দিয়ে পরিশ্রম করে মেসেজগুলো বুঝতে পারবে, সেই রকম আন্তরিকতা কারো মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। which in different ways fostered the view of the alienated artist. শিল্পী এখন নিঃসঙ্গ হয়ে গেল, একা হয়ে গেল, শিল্পীকে কেউ এখন আর দাম দিচ্ছে না। which in different ways fostered the view of the alienated artist. শিল্পী এলিয়েন হয়ে গেল, ভিনগ্রহী, অন্য জগতের বাসিন্দা। শিল্পী সবার থেকে বিচ্ছিন্ন, আলাদা, একা। এই বিষয়টা আগে আপনাদের মাথায় করেন। এই যে রেড মার্ক করা আছে, এই পার্টটুকু আপনাদের বোঝা জরুরি। তাহলে অ্যাস্থেটিক মুভমেন্ট, এই আন্দোলনের মূল কথা হচ্ছে শিল্প শিল্পের জন্য, শিল্পের অন্য কোনো উপকারিতা, উপযোগিতা, কার্য না থাকলেও হবে, এবং এটা সাধারণ মানুষদের কাছে একটা আঘাতের মতো। শিল্প শিল্পের জন্য হবে, শিল্প জীবনের জন্য হওয়া উচিত, আমাদের জন্য হওয়া উচিত, সাধারণ মানুষের জন্য হওয়া উচিত। কিন্তু শিল্পীরা বলছে শিল্প শিল্পের জন্য। এবং এই যে এক্সেন্ট্রিসিটি, এই যে অ্যারোগেন্স, এই যে ইন্টেলেকচুয়াল অ্যারোগেন্স অফ দ্য আর্টিস্ট, এর ফলে কি হলো? সাধারণ মানুষজন তাদেরকে অবজ্ঞা করতে লাগলো, ইগনোর করতে লাগলো। শিল্পীরা তাদের ইন্টেলেকচুয়াল লেভেলটাকে অনেক হাই মনে করতে লাগলো এবং তারা সাধারণ মানুষদেরকে অবজ্ঞা করতে লাগলো। আর্টিস্ট আমজনতাকে অবজ্ঞা করছে, ফিলিস্তিন পাবলিক তারাও শিল্পীকে অবজ্ঞা করছে, একজন আরেকজনকে ইগনোর করছে, রিজেক্ট করছে। What is the result? The result is artist is becoming alienated.
শিল্পী জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। শিল্পী জনগণের জন্য আর শিল্প তৈরি করছে না, শিল্পী এমন কিছু তৈরি করছে যা কেউ বুঝতে পারছে না শিল্পীরা ছাড়া। শুধুমাত্র those who are artists, they know the hidden objective of this art. এত উচ্চ মার্গের শিল্প যে সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। Let's move on our next slide. The life and work of the French symbolist poets in France. ফ্রান্সে ওই সময় সিম্বলিক কবিরা যারা সিম্বল ইউজ করতেন, প্রচুর পরিমাণে তাদের কবিতায় প্রতীক ইউজ করতেন, প্রতীকবাদী বিশ্বাসী কবিরা, তারা তখন ওই সময় অনেক বেশি অ্যাক্টিভ। দে আর ভেরি ভেরি অ্যাক্টিভ ইন দ্যাট টাইম। এই যে সিম্বলিস্ট পোয়েটস, এরা বিভিন্ন সিম্বল ইউজ করে তাদের কবিতার মাধ্যমে আমাদেরকে অনেক কিছু জানানোর চেষ্টা করেছেন। লটস অফ হিডেন মেসেজেস, lots of things. The early novels of Thomas Mann in Germany, especially Buddenbrooks, 1901 সালে থমাস মানের একটা নভেল, একটা যুগান্তকারী নভেল জার্মানিতে পাবলিশড হয়, এবং জেমস জয়েসেস পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান 1916 সালে পাবলিশ হয়। জেমস জয়েস ওনার একটা খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস 1916 সালে প্রকাশিত হয়, পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান। এই যে ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েটসদের কথা বললাম, থমাস মানের কথা বললাম, জেমস জয়েসের কথা বললাম, কেন বললাম? এদের এই যে ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েটস থমাস মান, জেমস জয়েস, এরা আসলে সংকেত দিচ্ছে, দে আর সিগন্যালিং দ্য চেঞ্জ ইন লিটারেচার ইন হোল ইউরোপ। They show some of the very different ways in which the attitude revealed itself in literature all over Europe. এই যে শিল্প পরিবর্তন হয়ে যাচ্ছে। ভিক্টোরিয়ান পিরিয়ডে শিল্পের ফোকাস ছিল কি? আপনারা যদি মনে করে দেখেন, ভিক্টোরিয়ান লিটারেচারের ক্যারেক্টারিস্টিক্স এ প্রথমেই ছিল দিস ইজ অ্যাবাউট এভরিডে লাইফ, লিটারেচার ইজ অ্যাবাউট এভরিওয়ান, সবার জন্য, সাধারণ মানুষের জন্য। কিন্তু এই সময়ে এসে, এই 20th সেঞ্চুরির শুরুর দিকে এসে দেখা যাচ্ছে শিল্পীরা এমন কিছু সৃষ্টি করছে যেটা সাধারণ মানুষের নাগালের বাইরে। ইট ইজ বিয়ন্ড দ্য অর্ডিনারি লাইফ অফ ফিলিস্তিন পিপল। পুরো লিটারেচারের যে অ্যাটিটিউড, সাহিত্যিকদের যে টেন্ডেন্সি, রাইটিং স্টাইল, সবকিছু অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং সাহিত্যিকদের বুদ্ধিমত্তার যে মাত্রা, ইন্টেলেকচুয়াল লেভেল, তার সাথে সাধারণ মানুষরা তারা পাল্লা দিয়ে পারছে না। হোল ইউরোপ, পুরো ইউরোপের সাহিত্য খুব দ্রুত পাল্টে যাচ্ছে। In England, the growth of popular education as a result of Education Act 1870, 1870 সালে, তখন তো কুইন ভিক্টোরিয়ার শাসনামল, তখন একটা আইন পাশ হয়। আইনের কথা হচ্ছে সবাইকে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। একটা আইন পাশ হলো যে এভরিওয়ান মাস্ট নো হাউ টু রিড এন্ড রাইট, সবার পড়ালেখা জানতে হবে। এই যে একটা ট্রেন্ড শুরু হলো, প্রচুর পরিমাণে মানুষ তখন শিক্ষিত হতে লাগলো। দ্য গ্রোথ অফ পপুলার এডুকেশন, সবাই লিখতে পড়তে জানে, অ্যাজ এ রেজাল্ট অফ এডুকেশন অ্যাক্ট অফ 1870। এই যে হঠাৎ করে শিক্ষিতের সংখ্যা বেড়ে গেল, খুব অল্প সময়ে ইংল্যান্ডের প্রচুর মানুষ শিক্ষিত হয়ে গেল, তাদের শিক্ষিতের হার খুব অল্প সময়ের মধ্যে লাফিয়ে অনেক বেড়ে গেল। এতে কি হলো হাইলাইট করা আছে, দেখেন। এলিমেন্টারি এডুকেশন ওয়াজ কম্পালসারি অ্যান্ড ইউনিভার্সাল। প্রাথমিক শিক্ষায় সবাই মোটামুটি শিক্ষিত হলো, সার্বজনীন শিক্ষা। লেড টু দ্য র্যাপিড ইমার্জেন্স, হঠাৎ করে
হঠাৎ করে র্যাপিড ইমার্জেন্স, হঠাৎ করে উদ্ভূত হলো, হঠাৎ করে আগমন ঘটলো একটা গ্রুপের। কাদের? আ লার্জ আনসফিস্টিকেটেড লিটারেরি পাবলিক। প্রচুর পরিমাণে একটা বড় একটা গ্রুপ, দে আর আনসফিস্টিকেটেড লিটারেরি পাবলিক। মানে তারা লেখাপড়া জানে ঠিকই, কিন্তু তারা আসলে প্রপারলি এডুকেটেড না। দে আর লার্জ ইন নাম্বার, প্রচুর মানুষ তারা নতুন লেখাপড়া শিখেছে, লিখতে পড়তে পারে, বাট আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে দে আর আনসফিস্টিকেটেড লিটারেরি পাবলিক। মানে তাদের মধ্যে লিটারেরি সফিস্টিকেশন নেই। At whom the new kinds of journalism, in particular the cheap yellow praise, were directed. এখন এই আনসফিস্টিকেটেড লিটারেরি পাবলিককে উদ্দেশ্য করেই তখন ইয়েলো জার্নালিজম, সস্তা সাংবাদিকতা, এই যে সস্তা সাংবাদিকতা, ইয়েলো প্রেস, এটার টার্গেট ছিল এই লার্জ আনসফিস্টিকেটেড লিটারেরি পাবলিক। এরা হচ্ছে নতুন পড়ালেখা শিখেছে, এদের ওইরকম সফিস্টিকেশন তো নাই, মানে এরা হচ্ছে এই চিপ জার্নালিজম, এরা বেশ এন্টারটেইনমেন্টের সাথে অ্যাবজর্ব করত, এবং প্রচুর পরিমাণে সস্তা পত্রিকা তখন প্রচলন শুরু হলো। মানুষ তখন কোনো মতে পড়তে লিখতে পড়তে জানে, এবং তারা তাদের বিনোদনের মাধ্যম হিসেবে তারা পত্রিকাকে ব্যবহার করা শুরু করলো। মানে এখন তো আমরা পত্রিকা পড়ি হচ্ছে মেইনলি ইনফরমেশন জানার জন্য, তখনকার সময়ে একটা বড় একটা অংশ সমাজ, ফিলিস্তিন পাবলিকের বড় একটা অংশ, দে টুক নিউজ পেপার অ্যাজ এ মিন অফ এন্টারটেইনমেন্ট। এবং সাধারণ এই যে মানে অর্ধশিক্ষিত জনসাধারণ, আমজনতা, তাদেরকে বিনোদন দেওয়ার জন্য তখন এই চিপ জার্নালিজম, ইয়েলো প্রেসটা তখন রীতিমতো চালু হয়ে গেল। এটা কিন্তু বিগিনিং অফ এ ভেরি সিরিয়াস ফেনোমেনা। এরপর দেখেন হাইলাইট করা আছে, এই যে একটু আগে বললাম যে একটা বিপুল সংখ্যক অর্ধশিক্ষিত জনসাধারণ, মানে এরা হচ্ছে নামেই শিক্ষিত, প্রকৃত অর্থে এরা শিক্ষিত না, অর্ধশিক্ষিত বা কুশিক্ষিত আমরা বলতে পারি। ওই যে একটা কথাই আছে না যে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এরকম বেশ বড় সংখ্যায় কিছু মানুষ পাওয়া গেল, দোজ হু পজেসড এ লিটল লার্নিং। এবং এই যে অর্ধশিক্ষা, অল্প বিদ্যা যে কত বড় সিরিয়াস থ্রেট, এটা খুব অল্প সময়ের মধ্যে এই লিটারেরি সোসাইটি তারা এক্সপিরিয়েন্স করা শুরু করলো। হাইলাইট করেছে দেখেন, আ পাবলিক, প্রচুর সংখ্যায় একটা বড় একটা অ্যামাউন্ট, আ পাবলিক দ্যাট ওয়াজ লিটারেট, তারা হচ্ছে নামেই শিক্ষিত ছিল, বাট নট ইন এনি রিয়েল সেন্স এডুকেটেড। তারা লিখতে পড়তে জানতো, কিন্তু তারা প্রকৃত অর্থে শিক্ষিত হতে পারেনি। তারা হচ্ছে অল্প বিদ্যাধারী কিছু মানুষ, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। তারা হচ্ছে কুশিক্ষিত, অর্ধশিক্ষিত জনসাধারণ। এই যে তাদের সংখ্যা বাড়ছে তো বাড়ছেই, increased steadily throughout the 19th century, বিশেষ করে ভিক্টোরিয়ান পিরিয়ডের শেষের দিকে, 1870-এ তো আইন পাশ হয়, তার মানে 80-90-এর দিকে এই যে কুশিক্ষিত, অর্ধশিক্ষিত আপামর আমজনতা, তাদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে লাগলো। এবং সমাজের বিপুল একটা অংশ তারা মোটামুটি পড়তে জানে, কিন্তু তারা সত্যিকার শিক্ষায় শিক্ষিত না। তারা শুধুমাত্র এই চিপ এন্টারটেইনমেন্টের খোঁজে আছে। দে আর লুকিং ফর লিটারেচার, বাট চিপ লিটারেচার, যেটাকে আমরা পাল্প ফিকশন বলি। এই যে বিপুল সংখ্যায় একটা পাঠক গোষ্ঠী পাওয়া গেল, এরা হচ্ছে অর্ধশিক্ষিত, এরা হচ্ছে অল্প বিদ্যাধারী। এরা এসে পুরো লিটারেচারের অডিয়েন্স সোসাইটি পুরো চেঞ্জ করে দিল। ওয়ান রেজাল্ট অফ দিস, এর ফলে একটা খুব সিরিয়াস একটা প্রতিফলন আমরা পাচ্ছি। দ্য স্প্লিটিং আপ অফ দ্য অডিয়েন্স ফর লিটারেচার, পাঠকদের মধ্যে শ্রেণী বিভাগ হয়ে গেল। হাইব্রোজ, যারা হচ্ছে সফিস্টিকেটেড রিডার,
লো ব্রোস, যারা হচ্ছে এই যে কুশিক্ষিত অর্ধশিক্ষিত আপামর জনসাধারণ, অ্যান্ড মিডল ব্রোস, যারা হচ্ছে মাঝামাঝি, এরা খুব বেশি সফিস্টিকেটেডও না, আর আবার এরা একেবারে কুশিক্ষিতও না, এরা হচ্ছে মাঝামাঝি। মানে আমরা তিন ধরনের পাঠক পাচ্ছি তখনকার রিডারদের মধ্যে: হাই ব্রোস, সফিস্টিকেটেড রিডার; লো ব্রোস, আনসফিস্টিকেটেড, সেমি-লিটারেট অর ইল-লিটারেট; অ্যান্ড মিডল ব্রোস, যারা হচ্ছে মাঝামাঝি। এটা কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসছে লিটারেচারে। যেহেতু বিপুল সংখ্যায় মানুষজন তারা সস্তা বিনোদনের উপায় খুঁজছে লিটারেচারের মধ্যে, তখন এক শ্রেণীর সাহিত্যিক তারা প্রচুর পরিমাণে সস্তা সাহিত্য পাবলিশ করা এবং বিক্রি করা শুরু করলো। ইয়েলো প্রেস তো সস্তা সাহিত্যের অংশ হিসেবে আছেই, মুখরোচক সস্তা সাংবাদিকতা সেটা তো ছিলই, তার সাথে যোগ হলো সস্তা সাহিত্য। এই যে আনসফিস্টিকেটেড সেমি-লিটারেট পাবলিক, তাদেরকে মনোরঞ্জন করার জন্য প্রচুর পরিমাণে বই পাবলিশ হওয়া শুরু হলো। এই প্রচুর পরিমাণে বইগুলো পপুলার হলো, হাজার হাজার কপি এই সেমি-লিটারেটরা কিনে নিচ্ছে বিনোদনের আশায়। প্রচুর বই বিক্রি হচ্ছে, কিন্তু এইগুলো একটাও মানসম্মত বই না। প্রচুর বই বিক্রি হচ্ছে, লটস অফ ভলিউমস, বাট very few of these are of standard, মানসম্মত খুব কম। Although in earlier periods there had been different kinds of audience for different kinds of writing, এর পূর্ববর্তী যুগেও দেখা যেত যে বিভিন্ন লেভেলের রিডার ছিল, খুবই সফিস্টিকেটেড রিডারও ছিল, যারা মানে স্ট্যান্ডার্ড টেক্সট পড়ছে, মানসম্মত বই পড়ে, আর যারা হচ্ছে মোটামুটি সস্তা বই পড়ে আর কি। কিন্তু এই 19th সেঞ্চুরির শেষের দিকে এবং 20th সেঞ্চুরির শুরুর দিকে এটা এমন এক সিরিয়াস রূপ ধারণ করলো, স্পিড, এই যে বিভেদ, মানে উচ্চ উচ্চ শ্রেণীর পাঠক এবং নিম্ন শ্রেণীর পাঠক, এই যে বিভেদটা এটা এখন প্রচুর পরিমাণে বাড়তে লাগলো, টু অ্যান আনপ্রেসিডেন্টেড ডিগ্রি, because of the mass production of popular literature for semi-literate. এই যে সেমি-লিটারেট যারা অর্ধশিক্ষিত অল্প বিদ্যাধারী, যারা আপামর জনসাধারণ, যারা শুধু নামে মাত্র পড়ালেখা জানে কিন্তু সত্যিকার অর্থে শিক্ষিত না, তাদের মনোরঞ্জনের জন্য, তাদের এন্টারটেইনমেন্টের জন্য ভালো শোনা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে আমরা বলতে পারি চিপ লিটারেচার, সস্তা সাহিত্য। এই অর্ধশিক্ষিত আপামর আমজনতার জন্য সস্তা সাহিত্য প্রচুর পরিমাণে পাবলিশড হওয়া শুরু করলো, এবং এটা কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসছে। দেখা যাচ্ছে যারা নিম্নমানের সাহিত্য আর যারা সত্যিকারের সাহিত্যিক, যারা সত্যিকারের স্ট্যান্ডার্ড নভেলিস্ট অর পোয়েট, তারা কিন্তু ভাত পাচ্ছে না, তারা কিন্তু না খেয়ে থাকছে। সস্তা সাহিত্যিকরা বড় লোক হয়ে যাচ্ছে, ধনী হয়ে যাচ্ছে, আর সত্যিকারের সাহিত্যিকরা তারা না খেয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছে। দ্য ফ্র্যাগমেন্টেশন অফ দ্য রিডিং পাবলিক, এই যে ফ্র্যাগমেন্টেশন অফ রিডিং পাবলিক, উচ্চমানের সফিস্টিকেটেড রিডার, তার মধ্যে আবার আছে আনসফিস্টিকেটেড রিডার, নাও মার্জড উইথ দ্য আর্টিস্ট ওয়ার অন দ্য ফিলিস্তিন। এই একদিকে তো আর্টিস্ট আছে, সে তো অভিমান করে সমাজ থেকে আলাদা হয়ে গেল, আর এইদিকে প্রচুর পরিমাণে অর্ধশিক্ষিত মানুষের উদ্ভব হলো। And indeed was one of the causes of the war in the first place. এই যে যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু বন্দুকের যুদ্ধ না, this war is the battle of intellectuality. একদিকে আনসফিস্টিকেটেড, এরা হচ্ছে এন্টারটেইনমেন্ট চায়, সস্তা বিনোদন চায় সাহিত্যের মাধ্যমে, আর শিল্পীর কথা হচ্ছে সে শিল্পের পূজা করবে, সে উচ্চমানের শিল্প রচনা করবে। এখন শিল্পী সে যদি স্ট্যান্ডার্ড আর্ট ক্রিয়েট করতে থাকে, তাহলে দেখা যাচ্ছে তার পেটে খাবার জুটছে না, না খেয়ে অনাহারে অর্ধাহারে তার দিন কাটাতে হচ্ছে।
এর ফলে কি হলো? লাস্ট লাইন যেটা রেড মার্ক করা আছে লিখে রাখেন, প্লিজ নোট, টু ওয়াইডেন দ্য গ্যাপ বিটুইন পপুলার আর্ট and the art esteemed only by the sophisticated and the expert. এই সময় এসে দুই ধরনের শিল্প আমরা লক্ষ্য করি। একটা হচ্ছে সস্তা শিল্প, চিপ আর্ট, যেটাকে পপুলার আর্ট বলে, আরেকটা হচ্ছে সফিস্টিকেটেড আর্ট। সফিস্টিকেটেড আর্ট অ্যান্ড পপুলার আর্ট। এখানে পপুলার শব্দটা কিন্তু পজিটিভ অর্থে ইউজ হচ্ছে না। পপুলার মানে কি? জনপ্রিয়, তাই না? যেটা সবাই পছন্দ করে। কিন্তু যেটা সবাই পছন্দ করে সেটা কি সবসময় মানসম্মত হয়? যথেষ্ট সন্দেহ আছে। পপুলার হলেই যে সেটা স্ট্যান্ডার্ড মানসম্মত হবে তা কিন্তু না। এইখানে সমাজের অধিকাংশ পাঠক তারা হচ্ছে অর্ধশিক্ষিত, তারা প্রকৃত অর্থে শিক্ষিত না। তারা যা পছন্দ করছে, তারা যা বাছাই করছে সেটা হচ্ছে সস্তা, সেটা মোটেও মানসম্মত কোনো সাহিত্য না। মানে এখানে পপুলার আর্ট বলতে বোঝানো হচ্ছে চিপ আর্ট, সস্তা সাহিত্য, যে সাহিত্য সস্তা বিনোদনের মাধ্যম। এটা প্রচুর বিক্রি হচ্ছে, প্রচুর কাটতে, হাজার হাজার ভলিউম বিক্রি হয়ে যাচ্ছে। পাবলিশাররা, সাহিত্যিকরা তারা রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে। আর যারা সত্যিকারের সফিস্টিকেটেড অথার্স, তারা, তাদের বই বিক্রি হচ্ছে না, তাদের বই কেউ পড়ছে না, বিক্রি হলেও খুব অল্প বিক্রি হচ্ছে। তাহলে এইখানে কিন্তু আমরা মোটামুটি একটা সিনারিও পাচ্ছি। এই ফার্স্ট স্লাইডে আমরা দেখলাম যে কিভাবে শিল্পী সমাজ থেকে আলাদা হয়ে যাচ্ছে। সেকেন্ড স্লাইডে আমরা দেখতে পাচ্ছি কিভাবে সমাজে এক নতুন শ্রেণীর পাঠকের উদ্ভব হচ্ছে, প্রচুর সংখ্যায় আনসফিস্টিকেটেড সেমিলিটারেট ফিলিস্তিন তারা ইমার্জ করছে, উদ্ভূত হচ্ছে। নেক্সট স্লাইডে আমরা যাই। Another manifestation or at least accompaniment, এই যে একটু আগে বললাম যে alienation of artist number 1, then emergence of semiliterate, এর সাথে যোগ হলো আরেকটা বিষয়, রেড মার্ক করা আছে দেখেন, the rise of various kinds of pessimism and stoicism. আমরা আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ডে যখন চার্লস ডিকেন্স সম্পর্কে কথা বলেছি, চার্লস ডিকেন্স এত সংকটের মধ্যে, এত বিপদের মধ্যেও তার উপন্যাসে আমরা সবসময় আশার বাণী পেয়েছি। অলওয়েজ পজিটিভ, অলওয়েজ ইন্সপায়ারিং, অলওয়েজ সেইং পজিটিভ থিংস অ্যাবাউট লাইফ, গুড থিংস অ্যাবাউট পিপল। দুর্নীতিগ্রস্ত অন্ধকার পৃথিবীর মানুষের মধ্যেও চার্লস ডিকেন্স আশার আলো দেখতে পেয়েছিলেন। সেই যে অপটিমিজম অফ ভিক্টোরিয়ান পিরিয়ড, সেটা রিপ্লেসড হয়ে যাচ্ছে। ভিক্টোরিয়ান পিরিয়ডের অপটিমিজম সেটা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে কি দ্বারা? দ্য রাইজ অফ ভেরিয়াস কাইন্ডস অফ পেসিমিজম অ্যান্ড স্টোইসিজম। হতাশাবাদ, আশাবাদকে হটিয়ে দিচ্ছে হতাশা, হতাশাবাদ। শিল্পীদের মধ্যে, সাহিত্যিকদের মধ্যে তাদের লেখায় হতাশা ফুটে উঠছে, হতাশা। স্টোইসিজম, স্টোইসিজম বিষয়টা কি এটা একটু পরে আমরা দেখতে পারবো। এখন কাদের কাদের লেখায় আমরা এই পেসিমিজম, স্টোইসিজমটা পাই? দ্য নভেলস অ্যান্ড পোয়েট্রি অফ থমাস হার্ডি। থমাস হার্ডি অবশ্যই আপনাদের মনে থাকার কথা, আমরা ভিক্টোরিয়ান নভেলিস্টে পড়েছিলাম থমাস হার্ডি। এখন আমরা তার কবি হিসেবেও পরিচয় পাচ্ছি। দ্য নভেলস অ্যান্ড পোয়েট্রি অফ থমাস হার্ডি। থমাস হার্ডি, হি শো ওয়ান কাইন্ড অফ পেসিমিজম। থমাস হার্ডির উপন্যাস বা কবিতায় আমরা এক ধরনের চাপা হতাশা লক্ষ্য করি। মানে উনি মনে হয় প্রকাশ করতে চাচ্ছেন না, কিন্তু সাবকনশিয়াসলি অবচেতন ভাবে তার হতাশাটা প্রকাশ হয়ে যাচ্ছে তার কবিতা উপন্যাসের মাধ্যমে। অ্যান্ড ইট ওয়াজ পেসিমিজম। এটা সমালোচকরা, অধিকাংশ, বেশিরভাগ সমালোচকেরা তারা বলতে চাচ্ছেন যে থমাস হার্ডির কবিতা উপন্যাসে হতাশা লক্ষ্য করা যাচ্ছে। হতাশা, হতাশা।
Even if Hardy himself repudiates the term, হার্ডি আবার এটা স্বীকার করতে চায় না। থমাস হার্ডি উনি যখন শোনেন যে সমালোচকরা তাকে পেসিমিস্টিক নভেলিস্ট, পেসিমিস্টিক পোয়েট বলে আখ্যায়িত করছেন, তখন তিনি এটাকে অস্বীকার করেছিলেন। উনি যতই অস্বীকার করেন, উনার উপন্যাস, উনার কবিতায় এক ধরনের চাপা হতাশা ঠিকই লক্ষ্য করা যায়। হতাশাবাদ, নৈরাশ্যবাদ যেটাকে বলে, এই নৈরাশ্যবাদ, হতাশাবাদ, এটা কিন্তু এই 20th সেঞ্চুরি লিটারেচারের একটা বৈশিষ্ট্য। লিখে রাখতে পারেন ছোট করে। তাহলে পেসিমিজম and the poems of A.E. Housman show another variety. A.E. Housman নামক একজন কবি, তার কবিতায়ও আমরা হতাশাবাদ পাই। এটা আরেক ধরনের হতাশা। থমাস হার্ডি, উনার কবিতায়ও পাচ্ছি এক ধরনের হতাশা, হাউসম্যানের কবিতায় আমরা আরেক ধরনের হতাশা পাচ্ছি। While a real or affected stoicism is to be found, stoicism হচ্ছে আরেকটা মতবাদ, এটাও আমরা পাবো not only in these writers, হার্ডির মধ্যেও পাবেন স্টোইসিজম, হাউসম্যানের মধ্যেও পাবেন। মানে পেসিমিজম এন্ড স্টোইসিজম একটা আরেকটার সাথে কানেক্টেড। যে সাহিত্যে পেসিমিজম পাওয়া যায় সেখানে স্টোইসিজমও পাওয়া যায়। এখন কথা হচ্ছে স্টোইসিজমটা কি? স্টোইসিজমটা কি এই যে একটু পরেই ব্যাখ্যা করা আছে। স্টোইসিজম হচ্ছে the determination to stand for human dignity by enduring bravely with a stiff upper lip. জীবনে যাই ঘটুক না কেন মাথা উঁচু করে সবকিছু মোকাবেলা করতে হবে। দ্য ডিটারমিনেশন, মনের মধ্যে দৃঢ় প্রত্যয় থাকতে হবে। টু স্ট্যান্ড ফর হিউম্যান ডিগনিটি, আত্মসম্মান বজায় রেখে মাথা উঁচু করে থাকার প্রত্যয়। বাই এন্ডিউরিং ব্রেভলি, জীবনে যত বড় বিপদ আসুক সাহসিকতার সাথে সহ্য করা, মোকাবিলা করা। উইথ এ স্টিফ আপার লিপ, মাথা উঁচু করে, ঠোঁট শক্ত। জীবনের সাথে লড়াই করার যে দৃঢ় প্রতিজ্ঞা, মানুষ সবসময় তাকে লড়াই করে যাওয়া উচিত, কখনোই হাল ছেড়ে যেন না দেয় মানুষ। জীবনে যত বড় বিপদ আসুক সে তার মনে দৃঢ় চেতনা, মনের মধ্যে ডিটারমিনেশন নিয়ে সে তার আত্মসম্মান বজায় রেখে লড়াই করে যাবে। এই যে লড়াই করে প্রতিজ্ঞা, এটাই হচ্ছে স্টোইসিজম। আমাদের জীবনে পেসিমিজম থাকবে, স্টোইসিজমও থাকবে। হতাশা, নৈরাশ্যবাদ যদি থাকে, একই সাথে লড়াই করে যাওয়ার যে দৃঢ় প্রতিজ্ঞা সেটাও থাকতে হবে। এই সময়ের উপন্যাসে আমরা যদি কোনো পিস অফ লিটারেচার, উপন্যাসে বা কবিতায় যদি পেসিমিজম খুঁজে পাই, তবে ভালো করে খেয়াল করে দেখবো যে পেসিমিজমের সাথে সাথে স্টোইসিজমও আছে। মানে জীবন যতই হতাশার হোক না কেন, মূল চরিত্র কখনোই হার মানবে না, সে লড়াই করে যাবে। Whatever fate may bring, কপালে যাই থাকুক না কেন, whatever may fate bring, any types of danger might appear, but human being will try to fight bravely, courageously. এই যে জীবনে যত বড় বিপদই আসুক না কেন, এই যে দাঁতে দাঁত চেপে লড়াই করে যাওয়ার যে সাহস, এটাই হচ্ছে স্টোইসিজম। কাদের মধ্যে আমরা পাই স্টোইসিজম? রেঞ্জ ফ্রম রবার্ট লুই স্টিভেনসনস এসেইস। রবার্ট লুই স্টিভেনসন, তার বিভিন্ন রচনায় আমরা এই স্টোইসিজম খুঁজে পাই। The rhetorically assertive poems of the editor and journalist V.V.E. Henley, হেনলির কবিতায় পাই। এবং রুডিয়ার্ড কিপলিং, আশা করি আপনারা চেনেন অনেকেই। রুডিয়ার্ড কিপলিং হচ্ছে দ্য জঙ্গল বুকস এর রাইটার। জঙ্গল বুক, এই যে মোগলির গল্প। মোগলি ছোট একটা ছেলে, সে একদম মানে ইনফ্যান্টহুড থেকে, ইনফ্যান্সি থেকে, একদম শিশু অবস্থা থেকে আস্তে আস্তে কিভাবে লড়াই করতে করতে বড় হয়, মোগলির গল্প। আপনারা দেখবেন জঙ্গল বুক তো অনেকগুলো ভার্সনে আছে, মুভিও আছে দুটো, অ্যানিমেটেড মুভি আছে বেশ অনেকগুলো। এই যে
জীবনে যত বড় বিপদই আসুক না কেন, এই যে লড়াই করে যাওয়ার যে সাহস, দিস ইজ কল স্টোইসিজম। রুডিয়ার্ড কিপলিং, ভিভি হেনলি, রবার্ট লুইস স্টিভেনসন, এদের লেখায় আমরা এই যে লড়াই করে যাওয়ার যে প্রত্যয় মানুষের মধ্যে, সেটা খুঁজে পাই। তাহলে থমাস হার্ডি, হাউসম্যান, তাদের লেখায় পেসিমিজম, হতাশাবাদ, নৈরাশ্যবাদটা বেশি প্রকট। আর রবার্ট লুইস স্টিভেনসন, ভিভিএ হেনলি, রুডিয়ার্ড কিপলিং, তাদের লেখায় হচ্ছে লড়াই করে যাওয়ার যে প্রচেষ্টা, এটা বেশি। রাইজ অফ ভেরিয়াস কাইন্ডস অফ পেসিমিজম অ্যান্ড স্টোইসিজম। পেসিমিজম নৈরাশ্যবাদ, স্টোইসিজম এটাকে আমরা বলতে পারি লড়াই করার মনোভাব। স্টোইসিজমের আরো কোনো বাংলা থাকতে পারে, আপনারা যদি জানতে পারেন অবশ্যই জানাবেন। আচ্ছা, although the high tide of anti-Victorianism, এই যে আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম যে মডার্নিজম হচ্ছে রিয়াকশন টুয়ার্ডস ভিক্টোরিয়ানিজম। শিল্পীরা তারা বলছে যে আমাকে যদি পদে পদে এই ডেকোরাম, রেসপেক্টিবিলিটির শেকলে আবদ্ধ হতে হয়, তাহলে আমি কি করে শিল্প সৃষ্টি করব? এই জন্য শিল্পীদের মধ্য থেকেই প্রথম এই ভিক্টোরিয়ানিজমের প্রতি বিতৃষ্ণা, তীব্র বিতৃষ্ণা কিন্তু প্রকাশ পাচ্ছে। দ্য হাই টাইড অফ অ্যান্টি ভিক্টোরিয়ানিজম, ভিক্টোরিয়ানিজমের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, was marked by the publication in 1918, 1918 সাল, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো, 19 ক্লাসিক বুক পাবলিশ হলো। সেই বইটার নাম হচ্ছে এমিনেন্ট ভিক্টোরিয়ান্স বাই লিটন স্ট্র্যাচে। এই ভিক্টোরিয়ান, যদিও বইটা নাম দেখে মনে হয় ভিক্টোরিয়ানদের সম্মান করেছে, তাই না? এমিনেন্ট মানে হচ্ছে প্রখ্যাত, বিখ্যাত, ভিক্টোরিয়ান্স মানে ভালো ভালো কথা বলেছে, তাই তো মনে হয়। কিন্তু না, উনি আসলে ভিক্টোরিয়ানদেরকে চরমভাবে অপমান করেছেন। এই যে হাইলাইট করা আছে, দেখেন। The criticism of the normal attitude and preconceptions of the Victorian middle classes first became really violent in the last 2 decades of 19th century. ভিক্টোরিয়ান, কুইন ভিক্টোরিয়ার শাসন আমলের একদম শেষের যে 20 বছর, লাস্ট 2 decades, এই সময়ে ভিক্টোরিয়ানিজমের যে তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে কনভেনশনাল অ্যাটিটিউডের যে ক্ষতিকর দিক, সেটা কিন্তু অনেক বেশি প্রবল হচ্ছে। ভিক্টোরিয়ানরা তাদের মধ্যে অনেক আননেসেসারি রিজিডনেস ছিল, যেটা সমাজের ক্ষতি করে থাকে। অনেক কুসংস্কার, অনেক ভুল ধারণা ভিক্টোরিয়ানরা নিজেদের মধ্যে পোষণ করত। তারা নিজেদেরকে যতই আধুনিক দাবি করত না কেন, তারা অ্যাকচুয়ালি এক্সট্রিমলি ব্যাকডেটেড। তারা রেসপেক্টিবিলিটি, ডেকোরামের নাম নিয়ে তারা এমন সব কাজকর্ম করত যেটা মোটেও গ্রহণযোগ্য না। লিটন স্ট্র্যাচে তার এমিনেন্ট ভিক্টোরিয়ান্স বইতে এই ভিক্টোরিয়ানদেরকে চরমভাবে অপমান করলেন। এমিনেন্ট ভিক্টোরিয়ান দিয়ে শুরু, তারপর no one could have even more savage in attacks on the Victorian conception of family, education and religion. এই যে ভিক্টোরিয়ানদের অনেক কুসংস্কার ছিল, ফ্যামিলি, এডুকেশন, রিলিজিয়ন, ধর্ম, শিক্ষা, পরিবার ব্যবস্থা নিয়ে ভিক্টোরিয়ানদের অনেক মিসকনসেপশন ছিল, কুসংস্কার ছিল। এটাকে খুব বাজেভাবে, খুব নির্দয়ভাবে অপমান করেছেন স্যামুয়েল বাটলার। স্ট্র্যাচে তো শুরু করলেন, স্যামুয়েল বাটলার আরো ভয়ঙ্কর ভাবে, আরো স্যাভেজ, এই যেখানে শব্দটা আছে দেখেন, স্যাভেজ, আশা করি আপনারা সবাই এই ওয়ার্ডের সাথে এতদিনে পরিচিত। স্যাভেজ, স্যাভেজ মানে কি? বর্বর, তাই না? কিন্তু এখন আমরা স্যাভেজ অর্থটা কিন্তু পাল্টে গেছে, বিশেষ করে ইন দিস পিরিয়ড অফ ভাইরাল নোশন। এই যে ভাইরাল হচ্ছে বিভিন্ন জিনিস, এর মধ্যে কিন্তু স্যাভেজ একটা কোয়ালিটি হিসেবে এখন আমরা অ্যাপ্রিসিয়েট করছি। একটা সময় স্যাভেজ শব্দটা কিন্তু নেগেটিভ অর্থে,
ব্যবহার হতো। এখন কিন্তু আমাদের ইয়াং জেনারেশন তারা স্যাভেজ শব্দটা কিন্তু পজিটিভ অর্থে কিন্তু ব্যবহার করে। এই ক্ষেত্রে স্যাভেজ মানে হচ্ছে নিষ্ঠুর। স্যামুয়েল বাটলার তার একটা বইতে ভিক্টোরিয়ানদেরকে তীব্রভাবে আঘাত করেছেন, চ্যালেঞ্জ করেছেন। তার একটা নভেল দ্য ওয়ে অফ অল ফ্লেশ, দ্য ওয়ে অফ অল ফ্লেশ এই উপন্যাসে এমন তীব্রভাবে, এমন ভয়ঙ্কর ভাবে ভিক্টোরিয়ানদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে, অপমান করা হয়েছে যে আমাদের চোখ খুলে যায়, ভিক্টোরিয়ানদের চোখ খুলে যায়। ইট ইজ স্টিল দ্য বিটারেস্ট ইনডাইটমেন্ট ইন ইংলিশ লিটারেচার অফ দ্য ভিক্টোরিয়ান ওয়ে অফ লাইফ। ভিক্টোরিয়ান জীবনধারা, ভিক্টোরিয়ান লাইফস্টাইল মানুষের অনেক ক্ষতি করে গেছে বিভিন্ন দিক থেকে। কতখানি ধ্বংসাত্মক ছিল ভিক্টোরিয়ান জীবনধারা তার একটা ব্যাখ্যা আমরা পাই স্যামুয়েল বাটলারের দ্য ওয়ে অফ অল ফ্লেশ এই উপন্যাসে। তার মানে আমরা এতক্ষণে বুঝতেই পারছেন যে মডার্নিজম মানেই হচ্ছে এক্সট্রিমলি অ্যান্টি ভিক্টোরিয়ানিস্ট, মানে ভিক্টোরিয়ানবাদ। দ্য কোরাস অফ কোয়েশ্চেনিং অফ ভিক্টোরিয়ান অ্যাসাম্পশন, মানে ভিক্টোরিয়ান আইডিওলজিকে প্রত্যাখ্যান করছে সবাই, সব 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 স্তরের শিল্পী, কবি, ঔপন্যাসিক, সাহিত্যিক, ভাস্কর, সঙ্গীত শিল্পী, সবাই শিল্পী, অধিকাংশ শিল্পী যারা মানে প্রগতিশীল, যারা হচ্ছে প্রগতিশীল শিল্পী, তারা সবাই এই ভিক্টোরিয়ান আইডিওলজি, ভিক্টোরিয়ান লাইফস্টাইলকে grew ever louder as the century drew on an end. ঊনবিংশ শতাব্দী শেষ হচ্ছে আর ভিক্টোরিয়ান লাইফস্টাইল, ভিক্টোরিয়ান অ্যাটিটিউডের বিরুদ্ধে তত বেশি রিয়াকশন শুরু হচ্ছে। সাউন্ডিং প্রমিনেন্টলি and it was the voice of the young Bernard Shaw. ভিক্টোরিয়ান লাইফস্টাইল, ভিক্টোরিয়ান অ্যাটিটিউডকে সবচেয়ে তীব্রভাবে, সবচেয়ে ভয়ঙ্করভাবে আঘাত করেছিলেন জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ, এটা তার নাটক অলরেডি মনে হয় আপনারা একটা পড়েছেন, আর্মস অ্যান্ড দ্য ম্যান। আরেকটা নাটক আপনারা পড়বেন আপনাদের 20th সেঞ্চুরি লিটারেচার 2 কোর্সে, সেই নাটকটার নাম হচ্ছে ম্যান অ্যান্ড সুপারম্যান। তার এই আর্মস অ্যান্ড দ্য ম্যান, ম্যান অ্যান্ড সুপারম্যান, ব্যাক টু ম্যাথুসালে, এরকম আরো কিছু নাটক, এই নাটকগুলোতে বার্নার্ড শ ভিক্টোরিয়ান সোসাইটিকে খুব চরমভাবে ক্রিটিসাইজ করেছেন, হার্শ ক্রিটিসিজম অফ ভিক্টোরিয়ানিজম। ওয়ান অফ বাটলার্স গ্রেটেস্ট অ্যাডমায়ারার্স, এই বার্নার্ড শ ছিলেন, এই যে স্যামুয়েল বাটলার, লাস্ট স্লাইডে বললাম, এই যে স্যামুয়েল বাটলার, এই স্যামুয়েল বাটলারের একজন অনুরাগী ছিলেন, ভক্ত ছিলেন বার্নার্ড শ। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এই আমাদের নেক্সট পয়েন্ট পেলাম হচ্ছে এক্সট্রিম রিয়াকশন এগেইনস্ট ভিক্টোরিয়ানিজম, ভিক্টোরিয়ান মতবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন, বিশেষ করে শিল্পীদের মধ্যে। তাহলে আমরা নেক্সট পয়েন্ট পেলাম রিয়াকশন এগেইনস্ট ভিক্টোরিয়ানিজম। আমরা তার পর পয়েন্টে আসি। রেড 2 was rapidly changing during this period. নারীদের অবস্থান, সমাজে নারীদের অবস্থান কিন্তু পরিবর্তন হচ্ছে। এটা কিন্তু আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডে পড়েছিলাম, মনে আছে কিনা? ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা সম্ভবত লেকচার 4-এ আমরা কিন্তু পড়েছিলাম নারীদের অবস্থান, সমাজে নারীদের অবস্থান কিভাবে বদলাচ্ছে। The position of women too was rapidly changing during this period. The Married Women's Property Act of 1882, 1882 সালে একটা আইন পাশ হয়, এটা কিন্তু আমরা পড়েছি ভিক্টোরিয়ানিজমে। 1882 সালে একটা আইন পাশ হয়, এই আইন অনুযায়ী নারীরা তারা সম্পত্তির অধিকার পায়, which allowed married women to own property. এই আইনের ফলে নারীরা তাদের নিজস্ব সম্পত্তির অধিকার পায় in their own right. The admission of women to the universities at different times, এই যে যত সময় যাচ্ছে নারীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনুমতি পাচ্ছে। একটা সময় the women they were not allowed to get admitted in universities. এখন এই যে শেষের দিকে, 19 শতাব্দীর শেষের দিকে নারীরা তারা উচ্চ শিক্ষার অধিকার পাচ্ছে।
They are getting permission. They are getting permission to get higher education in universities during the later part of the century. The fight for women's suffrage, এই যে নারীদের মধ্যে ভোটের অধিকার, নারীরা ভোটাধিকারের জন্য কিন্তু সংগ্রাম করছে, which was not won until 1918. প্রথম বিশ্বযুদ্ধের শেষে নারীরা অবশেষে ভোটাধিকার পায়, and not fully won until 1928. পুরোপুরি ভোটাধিকার অর্জন করতে করতে 1928 সাল 1928 চলে আসে। এই যে ঘটনাগুলো ঘটলো, নারীরা কি পেল? নারীরা সম্পত্তির অধিকার পেল, ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা লাভের অধিকার পেল, ভোটাধিকার পেল। এর ফলে কিন্তু নারীদের মধ্যে বড় ধরনের একটা পরিবর্তন আসলো। These events marked a change in the attitude towards women, in the part they played in the national life, as well as the relation between the sexes. সমাজে নারীদের অবস্থান কিন্তু আগের থেকে বদলে গেল, তারা আগের থেকে আরো বেশি সম্মান পেতে লাগলো, which is reflected in a variety of ways in the literature of this period. এই সময়ের সাহিত্যে আমরা কিন্তু সেই পরিবর্তনটা লক্ষ্য করি যে নারীদের জীবন কিভাবে পাল্টে যাচ্ছে, position woman is changing. তাহলে এটা আমাদের নেক্সট পয়েন্ট, the position of women was changing. নেক্সট পয়েন্ট, the Boers War, একটা যুদ্ধ হয়েছিল 1899 থেকে 1902, fought by the British to establish political and economic control over the Boers Republic of South Africa. ব্রিটিশরা তো একসময় পুরো পৃথিবী প্রায় দখল করেছিল, ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য ডুবতো না। ব্রিটিশরা সাউথ আফ্রিকার ছোট্ট একটা প্রজাতন্ত্র বোয়ার্স রিপাবলিক, এটা দখল করার জন্য তারা যুদ্ধ করেছিল। কেন তারা দখল করতে চেয়েছিল? টু এস্টাবলিশ পলিটিক্যাল এন্ড ইকোনমিক কন্ট্রোল, রাজনৈতিক এবং অর্থনৈতিক আধিপত্য বিস্তারের জন্য। এই সময় তো মানুষ সচেতন হচ্ছে, মানুষ অনেক বেশি রিয়্যাক্ট করা শুরু করলো যে ব্রিটেনরা কেন একটার পর একটা দেশ দখল করে, এত মানুষকে হত্যা করে, দেশ দখল করে কলোনি গড়ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলো। এই বোয়ার্স ওয়ার, it marked both the high point and the reaction against British imperialism. এই সময়টাতে ব্রিটিশ ইম্পেরিয়ালিজম সবচেয়ে বেশি পিকে ছিল, সবচেয়ে বেশি ক্ষমতা ছিল ব্রিটেনের হাতে এই সময়ে। এই যে 1899 থেকে 1902 এই সময়ে ব্রিটিশদের হাতে, ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের হাতে সবচেয়ে বেশি ক্ষমতা ছিল। এখন যেখানে সর্বোচ্চ বিন্দু, সেখান থেকে কিন্তু পতনের শুরু। That is the peak point, zenith of British imperialism. সেখান থেকে কিন্তু পতনের শুরু, beginning of the end, the high point and the reaction against British imperialism. এই শুরু হলো খোদ ব্রিটিশে, স্বয়ং এই ব্রিটিশ সাম্রাজ্যেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। মানে ব্রিটেনের মানুষরাই এই ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে তারা রিয়াকশন শুরু করলো। It was a war against which many British intellectuals protested, and one the British in the end was slightly ashamed to having won. এই যে it is a war against, এই বোয়ার যুদ্ধটা এমন একটা যুদ্ধ ছিল যে অনেক ব্রিটিশ বুদ্ধিজীবী তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। and one, এটা এমন একটা যুদ্ধ, British in the end was slightly ashamed of having won. তারা কিন্তু এই যুদ্ধে হারেনি, ব্রিটিশরা এই যুদ্ধে জিতেছিল, কিন্তু এই বিজয়টা তাদের জন্য সম্মানজনক ছিল না। খুব চরমভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হতে থাকে। যদিও ব্রিটিশরা এই যুদ্ধে জিতে যায়, কিন্তু এই যুদ্ধ তাদের জন্য কোনো মর্যাদা নিয়ে আসেনি, এটা তাদের জন্য অপমানজনক ছিল। এই সময় কিন্তু সবচেয়ে তীব্র হয় ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ব্রিটিশ ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে আন্দোলন। The development of the British Empire into British Commonwealth. আস্তে আস্তে একটা সময় তো আমরা জানি যে ব্রিটিশরা তো সব দেশ থেকে তাদের আধিপত্য সরিয়ে নেয়, তখন ব্রিটিশ এম্পায়ারটা চেঞ্জ হয়ে যায় ব্রিটিশ কমনওয়েলথ, an association of
সেলফ গভর্নিং কান্ট্রিজ, আমাদের বাংলাদেশও কমনওয়েলথের একটা অন্যতম সদস্য, and continued its fits and starts throughout the করে বিংশ শতাব্দীর প্রথম অর্ধে ফার্স্ট 50 ইয়ার্স আমরা দেখতে পাই ধীরে 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 বিভিন্ন দেশ তারা স্বাধীনতা অর্জন করে, ব্রিটিশ ইম্পেরিয়ালিজমের থেকে তারা ফ্রিডম পায় এবং তারা কমনওয়েলথে যোগ দেয়। ইন্ডিয়া, পাকিস্তান এরা তো 1947-এই তার স্বাধীনতা পেয়ে যায়। With imperialist and anti-imperialist sentiment often meeting head on, এই যে সাম্রাজ্যবাদী এবং সাম্রাজ্য বিরোধী আন্দোলন, একটা হচ্ছে সাম্রাজ্যবাদী আন্দোলন, একটা হচ্ছে সাম্রাজ্য বিরোধী আন্দোলন, এটা কিন্তু চলছে পাশাপাশি। Writers as far apart as Kipling, Rudyard Kipling and E.M. Forster occupied themselves with the problem. কোন কোন সাহিত্যিক তারা আবার এই ইম্পেরিয়ালিজমকে সমর্থন করতেন, আবার বেশিরভাগ সাহিত্যিক তারা ছিলেন সাম্রাজ্যবাদের বিরোধী। মানে এই যে ইম্পেরিয়ালিজমকে নিয়ে কিন্তু একটা বড় ধরনের আন্দোলন কিন্তু দানা বাঁধছে। এটা হচ্ছে আমাদের এই স্লাইডের লাস্ট পয়েন্ট, দ্য রিঅ্যাকশন এগেইনস্ট ব্রিটিশ ইম্পেরিয়ালিজম। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা 2টা মিনিট বিরতি দিই। ওকে এভরিওয়ান, লেটস রিজিউম। আমরা আমাদের আজকের একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করি। আজকের আমাদের লেকচারের পার্টটা একটু বেশি বড়, কারণ এটাতে আলোচনার বিষয়বস্তু থাকে। আমরা এতক্ষণ পর্যন্ত যে আমাদের লং লেকচার, আমরা সেগুলোর মেইন পয়েন্টগুলো আপনাদের সামনে আবার একটু তুলে ধরি। মেইন পয়েন্টগুলো কিন্তু আপনাদের সুবিধার জন্য এখানে মার্ক করা আছে স্লাইডে, পাওয়ার পয়েন্ট স্লাইডে। যদিও এটা আমরা স্লাইড না বলতে পারি, জাস্ট পুরো টেক্সটটাই কপি করা, কারণ এই পার্টগুলো আমি চাচ্ছি আপনারা রিডিং পড়াটা একটু অভ্যাস করেন। এই পার্টগুলো রিডিং পড়লে আপনাদের কাজে বেশি লাগবে। হাইলাইট করা আছে প্রথমেই অ্যাস্থেটিক মুভমেন্টের কথা বলা আছে। অ্যাস্থেটিক মুভমেন্টের কারণে কিভাবে
কবিরা, সাহিত্যিকরা, শিল্পীরা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেই ব্যাপারটা আলোচনা করা হয়েছে। এরপর সমাজের একটা বিপুল সংখ্যক অর্ধশিক্ষিত গোষ্ঠীর উদ্ভব আমরা লক্ষ্য করছি। ইমার্জেন্স অফ লার্জ নাম্বার অফ সেমি-লিটারেট আনসফিস্টিকেটেড ফিলিস্তিন পাবলিক। তারা দে ওয়ার অবসেসড, দে ওয়ার ডিজায়ার্ড, তাদের টার্গেটটা ছিল চিপ লিটারেচার, পপুলার আর্ট এবং সফিস্টিকেটেড আর্ট। দুইটা আর্টে ভাগ হয়ে গেল, পাঠকের মধ্যেও বিভাগ হয়ে গেল, হাই ব্রোজ, লো ব্রোজ, মিডল ব্রোজ। এরপর আমরা দেখলাম পেসিমিজম এন্ড স্টোইসিজম সম্পর্কে একটা আলোচনা আছে। নৈরাশ্যবাদ এবং লড়াই করে যাওয়ার যে প্রতিজ্ঞা, এই দুই মতবাদের উপরেই সাহিত্য রচনা হয়েছে। এখানে আমরা থমাস হার্ডি, হাউসম্যানের কবিতাকে পেয়েছি পেসিমিজমের বিভিন্ন প্রকারে, আর রবার্ট লুই স্টিভেনসন, ভিভি হেনলি, রুডিয়ার্ড কিপলিং, তাদের লেখায়, তাদের উপন্যাসে, তাদের গল্পে আমরা পেয়েছি এই যে মানুষের লড়াই করে যাওয়ার যে তীব্র প্রতিজ্ঞা, তীব্র আকাঙ্ক্ষা, সেই সম্পর্কে আমরা জেনেছি। এরপর আমরা দেখেছি যে মডার্নিজম কিভাবে অ্যান্টি ভিক্টোরিয়ানিজমের উপর বেস করে এস্টাবলিশড। মানে 19th সেঞ্চুরির শেষের দিকে, যত শেষের দিকে চলে যাচ্ছে, ভিক্টোরিয়ানিজম, ভিক্টোরিয়ান আইডিওলজি, ভিক্টোরিয়ান ফিলোসফি, ভিক্টোরিয়ান কনভেনশনের বিরুদ্ধে তত বেশি তীব্র প্রতিবাদ আমরা লক্ষ্য করছি, বিশেষ করে শিল্পীদের দিক থেকে। অ্যান্টি ভিক্টোরিয়ানিজম। তারপর আমরা এখানে কয়েকটা নাম পেয়েছি, স্ট্রেচে, স্যামুয়েল বাটলার, স্পেশালি জর্জ বার্নার্ড শ। তাদের লেখায় আমরা পেয়েছি যে কিভাবে এই যে মডার্নিজম, মডার্নিজম শব্দটা আমরা বলি, এই যে আধুনিকতাবাদ যে বলি আমরা ব্রিটিশ লিটারেচারে, এটা মূলত ভিক্টোরিয়ানিজমের প্রতিবাদেই প্রতিষ্ঠিত। ইট বেসড অন অ্যান্টি ভিক্টোরিয়ানিজম। অ্যান্টি ভিক্টোরিয়ানিজমের পর আমরা কভার করেছি দ্য পজিশন অফ ওমেন, নারীদের অবস্থান পরিবর্তন হচ্ছে, নারীরা আস্তে আস্তে তাদের সামাজিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা দেখলাম সেটা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন। ব্রিটেনেই, ইংল্যান্ডেই, এই ব্রিটেনেই ব্রিটিশ ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো, বিশেষ করে বোয়ার্স ওয়ার, এই যুদ্ধটার ওই সময়টা থেকে। যদিও ওই সময়টা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সবচেয়ে মানে প্রতিষ্ঠিত সময়, দে আর মোস্ট পাওয়ারফুল এভার। ওই সময় তাদের প্রতিপত্তি, প্রভাব পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি। কিন্তু ওই যে বললাম, চূড়ায় যখন আপনি উঠবেন তখন আপনার পতনের শুরু। দ্য বোয়ার্স ওয়ার, তারা এই যুদ্ধে জিতে যায় বেশি। যতদিন যাচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন তত বেশি প্রকট হচ্ছে। সাহিত্যিকরা এই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তারা কথা বলতে লাগলেন, এবং ধীরে 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 ব্রিটেন কি করলো, তার কলোনিগুলোকে স্বাধীনতা দিয়ে দিল। ভারতীয় উপমহাদেশ, আফ্রিকান দেশগুলো, তারা আস্তে আস্তে, তারপরে এই যে এশিয়ান, দক্ষিণ এশিয়ার দেশগুলো, তারা আস্তে আস্তে ব্রিটেনের হাত থেকে স্বাধীনতা পেল। স্বাধীনতা পেয়ে তারা একসময় ব্রিটিশ এম্পায়ারের মধ্যে ছিল, এখন তারা ব্রিটিশ কমনওয়েলথে যোগ দিল। এই যে এই বিষয়গুলো এই লিটারেচারের বিষয় কিন্তু আমাদের হেল্প করবে, আমরা যখন বিভিন্ন জিনিস মাথায় রাখবো। এই যে কিভাবে শিল্পী, আবারও আপনাদের দেখাচ্ছি, এই যে অ্যাস্থেটিক মুভমেন্ট, এটা কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে ডিসকাশন করতে গেলে। তারপরে এই যে শিল্পী জনবিচ্ছিন্ন হয়ে গেল, এই বিষয়টাও কাজে লাগবে। তারপর এই যে বিপুল পরিমাণে কুশিক্ষিত জনসাধারণ, তারা এই সস্তা সস্তা সাহিত্য,
তারপর সস্তা সাংবাদিকতার দিকে ঝুঁকছে, এর ফলে প্রচুর পরিমাণে ভলিউমস আফটার ভলিউমস, লার্জ নাম্বার অফ চিপ লিটারেচার, পপুলার সো কল্ড পপুলার লিটারেচার ওই সময় এস্টাবলিশ হয়ে যাচ্ছে, এবং এই ঝোঁকে রিয়েল সফিস্টিকেটেড লিটারেচার তারা মার খেয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, পয়েন্টগুলো মাথায় রাখবেন। এই যে আমরা আজকে যে পড়লাম, আমাদের গোটা আলোচনাই হচ্ছে এই অ্যাব্রামসের এই হ্যান্ড আউট থেকে আমরা স্টাডি করেছি। আপনাদেরকে দেখিয়ে দিই কোন পর্যন্ত আমরা পড়েছি। এই যে পেজ নাম্বার 3, পিডিএফ এ পেজ নাম্বার 3, আমরা এই লেফট কলামের এই যে এই জায়গা পর্যন্ত আমরা পড়েছি, যে রাইটার্স হ্যাজ ফার্ড কিপলিং, ইএম ফোস্টার occupied themselves with the problem। এখানে বানান ভুল আছে, এখানে ফোর্স হবে, এর একটা আর বাদ পড়ে গেছে, এটা খেয়াল রাখবেন। ফোর্স সম্পর্কে আমরা নেক্সট আরো ডিটেইলে জানবো, অসুবিধা নেই। ওকে, বোয়ার্ডস ওয়ার্ডের পর আইরিশ রিয়াকশনের একটা কথা আছে, এটা আমরা নেক্সট আমাদের নেক্সট যে ক্লাস, আমাদের নেক্সট ক্লাসে আমরা এটা আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা এই পার্টটা ডিসকাস করব। আমাদের এটা একটু সময় নিয়ে আলোচনা করতে হবে। আমাদের নেক্সট ক্লাসে আমরা এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি একটা এন্ডিং দেওয়ার চেষ্টা করব, কারণ হিস্টোরিক্যাল কনটেক্সট এটা জানা, কিভাবে চেঞ্জ হচ্ছে এটা একটু ধারণা থাকা জরুরি আমাদের। আজকে এই পর্যন্তই আমরা থাকি। হ্যাঁ বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে স্যার আমাদের যে লাস্ট অ্যাসাইনমেন্ট আছে সেটার ডেটটা কি একটু বাড়ানো যায় স্যার? তাহলে অনেক ভালো হতো স্যার, কারণ অনেক অ্যাসাইনমেন্ট কভার হ্যাঁ, করার জন্য। কিন্তু আমার আর স্যার অ্যাসাইনমেন্টের আসলে ডেট স্যার তো এটা আমি প্রবলেমটা অনেক হচ্ছে দিন আমরা আগে দিয়েছি, আমি তো এটা অনেক আগে দেওয়া। স্যার স্যার কোশ্চেন আগেরটা না, মানে হচ্ছে নিউ যে অ্যাসাইনমেন্ট আপনি দিয়েছেন নিউ যে ওইটার কথা assignment- বলতেছি আমরা। স্যার আসলে আমরা আগেরটার এখনো টাইম ঠিক আছে। এটাই কমপ্লিট করতে পারিনি, তাই ওটা 3 ওটারও দিনের বেশি তো টাইমটা সময় দেওয়া কম। যাবে না, 3 দিন। আমি তো স্যার আপনাদেরকে 14 তাও তারিখ কোনো পর্যন্ত যদি দেওয়া যেত। একদিন বাড়িয়েছি, স্যার তো এখন আমাদের 3 দিনের বেশি তো করা যাবে না। এই 3 দিনের স্যার বেশি আরেকদিন কিভাবে দেওয়া বাড়াই যায়? এটা দিলে এটা ভালো হতো। স্যার তো মিডের এখন টাইমটা আমরা যদি তো একটু এখন বাড়িয়ে দিতেন স্যার তাহলে খুব ভালো হতো আমাদের জন্য। স্যার এটা টাইম বাড়াতে হবে না, মিডেরটা জাস্ট 13 তারিখ করে দিলেই হবে, এটাই। সমস্যা। আচ্ছা, আমি চেষ্টা করব, দেখি যদি করা যায়, চেষ্টা করব দেখি কি করা যায়। আপনারা ই করতে থাকেন। স্যার আমরা আগেরটার কথা বলিনি, আমরা এক্স্যাক্টলি মিডেরটার কথা স্যার আমরা বলছি, আগেরটার মানে কথা অনেক বলিনি স্যার, বেশি মিডেরটা প্রেশার বলতেছি। পড়ে যায়। জি মিডেরটা স্যার, যদি মিড 14 মিড তারিখ টার্ম পর্যন্ত যেটা আছে দেওয়া হয়। সেটা যদি স্যার একটু টাইম বাড়িয়ে দিতেন তাহলে স্যার খুব উপকার আচ্ছা হতো আচ্ছা, আমি আমাদের জন্য। আপনাদেরকে একটা বুদ্ধি দিই, শোনেন শোনেন। আপনারা একটা কাজ করেন, আপনারা ওই অ্যাসাইনমেন্ট তৈরি করতে থাকেন, ঠিক আছে? আপনারা 13 তারিখে ওই বিকালের মধ্যে যদি দিতে পারেন, বিকাল 4টার মধ্যে যদি দিতে পারেন, 13 তারিখ বিকাল 4টা, এটা হচ্ছে আনঅফিসিয়ালি। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যতটুকু রেডি থাকবে, যতটুকু রেডি থাকবে ততটুকু আমাকে আপনি 12টায়, রাত 12টায়, 12 তারিখ রাত 12টায় আগে পাঠায় দেন, ঠিক আছে? পরে আপনারা আপাতত একটা জমা দেন, জাস্ট একটা জমা দেন, মানে ইনকমপ্লিট থাকুক, জাস্ট আমাকে একটা জমা দেন যতটুকু রেডি হয়। আর হচ্ছে পুরোটা করে 13 তারিখে আবার সাবমিট করেন, অসুবিধা নেই। স্যার তার মানে দুইবার দুইটা কপি সাবমিট করব? হ্যাঁ, 2বার 2টা কপি করবেন, অথবা আপনি মানে রিসাবমিটে যে অপশনটা আসে, ঠিক আছে,
ফাইলটা আপনারা ওইভাবে করবেন, একটা হচ্ছে মানে প্রিলিমিনারি একটা সাবমিশন দিবেন হচ্ছে 12 তারিখ, ঠিক আছে? মানে আমাকে জাস্ট শো করবেন যে আপনারা কাজ স্যার করেছেন, যার স্যার যতটুকু রেডি। এটা অনেকের জন্য কনফিউজিং হয়ে যায়, আপনি মানে আরেকটু লাইক অন্য কোনো সলিউশন দিলে ভালো হতো, বা আমাদের কি 13 না তারিখে এটা 12টা এটা পর্যন্ত না দিলে না না, আমি স্যার অফিসিয়ালি বাড়াতে পারবো না, এটা হচ্ছে আনঅফিসিয়ালি। তাহলে আপনারা চেষ্টা করেন, দেখেন 13 তারিখ স্যার যদি যারা বিকালে 13 তারিখ দিবে তাদের কি মার্কস ডিডাকশন হবে? না না না, আপনারা তো আমার সাথে আগেই কথা বললেন, আপনারা যারা যারা আমার সাথে আগেই কথা বললেন তাদের টেনশন করার কিছু নাই। স্যার একটা ফিক্সড টাইম থাকলে ভালো হতো না, কারণ আমরা তো তাহলে ওইটা নিয়ে অ্যাসাইনমেন্টটা করতে হবে যে 12 তারিখের ভিতরে অর্ধেক হলেও জমা দিতে হবে। স্যার ওইটা তো তাহলে ওই একই সেম প্রেশার চলে আসে। তারিখে একটা হলেও জমা দেন, আর আরেকটা আপনি পরের দিনে করে ফেলেন, ঠিক আছে? মানে আমাকে স্যার 12 তারিখ। এরকম কি করা যাবে যে স্যার আমরা ফার্স্টে হাফ করে জমা দিলাম, দেন স্যার পরে ওই প্রথম হাফ যেটা সেটা সহ বাকিটা আমরা আবার একবারে সাবমিট করে দিলাম, ওই আগেরটা যেটা ছিল ওটাকে আহ, মানে আনসাবমিট করে, এটা কি করা যাবে স্যার? কারণ স্যার হ্যাঁ, এটা ভেঙে করা ভেঙে যাবে। দিলে স্যার এটা হ্যাঁ, স্যার আপনার জন্য দেখা যাবে যে চেক না করতে না, একটু ওটা ওটা প্রবলেম আপনার হয়ে যাবে। টেনশন, ওটা আপনার টেনশন করার কিছু নাই। আপনারা শুধু 12 তারিখে একটা প্রিলিমিনারি সাবমিট করেন, ঠিক আছে? তারপর আপনি তার পরের দিন ওকে আপনারা করেন, সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম যে 13 তারিখ আপনি সন্ধ্যা 5:30 6টা পর্যন্ত আপনারা করেন, কাজ করে জমা দিয়ে দেন। আচ্ছা ঠিক তবে আছে। আমাকে 12 তারিখে একটা জমা দিতে হবে আপনাদেরকে, মানে আমাকে যতটুকুই করেন, কাজ করেন যতটুকুই, 12 তারিখে আপনারা একটা সাবমিট করবেন, ওটা হচ্ছে আমি মার্ক করে রাখবো। অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছেন ওইটা করলে যারা হবে না যারা 12 তারিখের মধ্যে? কি বললেন, এটা বুঝি নাই, আবার বলেন। স্যার বলছিলাম যে অ্যাসাইনমেন্ট তো ডেট তো 11 তারিখ পর্যন্ত, ওইটা 11 তারিখে দিলাম, বাট স্যার মিড টার্মেরটা যদি আরেকটু এক্সটেন্ড করতেন ভালো হতো। আমি তো করব, আপনারা যারা 12 তারিখে আমাকে একটা ইমপ্রুভমেন্ট দেখাতে পারবেন, আমাদেরকে দেখাতে হবে যে আপনি 12 তারিখে কিছু একটা চেষ্টা করেছেন, আপনি একটা হলেও জমা দেন, একটা কোয়েশ্চেন হলেও আপনি 12 তারিখে জমা দেন রাত 12টার আগে। তারপর আপনি রিভাইজ করে আরেকদিন সময় দিচ্ছি, আপনারা যারা 12 তারিখে জমা দিবেন তারা আরেকদিন সময় পাবেন। তবে আমাকে 12 তারিখে যে যতটুকু করেছেন, যতটুকু রেডি আছে ওইটা আমাকে সুন্দর করে আরেকদিন সময় দিচ্ছি, 13 তারিখ হাতে নিয়ে। ওটা হচ্ছে আনঅফিসিয়াল, যারা 12 তারিখে সাবমিট করবে শুধুমাত্র তাদের জন্য। আপনি 13 তারিখে সাবমিট করেন, এটা আমি অনুমতি দিচ্ছি, বাট রিকোয়েস্ট একটাই, আমাকে বারো স্যার তারিখে 13 এখনো দিতে তারিখে হবে, কয়টা পর্যন্ত? রাত 12টা। 13 তারিখ, 12 তারিখের তো হচ্ছে 12টা। হ্যাঁ, রাত 12টা বলতে ওই 11টা 59 আর কি। স্যার আপনি কি ডেটটা শুনেছেন? আমি 13 তারিখের কথা বলছি। 13 তারিখ সন্ধ্যা 6টা, আপনারা লিখে রাখেন। ও আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন ছিল যে একটা আপু মেনশন করলো যে আমি হচ্ছে একটা কোয়েশ্চেন না হয় 12 তারিখে সাবমিট করলাম, এন্ড সেকেন্ড কোয়েশ্চেনটা আমি ওইটা আনসাবমিট করে যদি আবার পুরোটা সাবমিট করি, দুইটা একসাথে করে, এটা কি হবে? হ্যাঁ, মানে হবে হবে হবে, আমি এটা তো বুঝতে পারবো, অসুবিধা নাই। আচ্ছা স্যার, এটা থ্যাংক ইউ। তবে আপনারা ওই আহ, আপনি আপনি চাইলে পুরাটাই আবার রিভাইজ করে দিতে পারবেন। এমন ভয় পাওয়ার কোনো কিছু নাই যে যেটা সাবমিট করছেন ওটা কিছু করা যাবে না। আপনি পুরোটাই এডিট করতে পারবেন, রিভাইজ করতে পারবেন, স্পেলিং গ্রামার কারেক্ট করতে পারবেন, চাইলে আপনি অ্যাডও করতে পারবেন, ঠিক আছে, এডিটও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাকে 12 তারিখ কিছুটা হলেও পাঠান, ঠিক আছে? আপনাদেরকে গুগল ক্লাসরুমেই যে পাঠাতে হবে এমন কিছু না, আপনি আমাকে ছবি তুলে মেসেঞ্জারে পাঠান, ঠিক আছে? আমাকে জাস্ট ইমপ্রুভমেন্টটা দেখান। স্যার আমরা ওয়ার্ডে মোর কমফোর্টেবল বেশি, so আমরা ওয়ার্ডে দেওয়ার ট্রাই হ্যাঁ, করব। ওয়ার্ডে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন, সমস্যা নেই তো। ওকে স্যার। হ্যাঁ, আমাকে শুধু আপনারা মানে 12 তারিখে যতটুকু কাজ হয়েছে ওইটুকু আমাকে ছবি তুলে আপনারা মেসেঞ্জারে পাঠান।
ওকে, তাহলে আমি আপনাদের ওইটা মার্ক করে রাখবো, বুঝতে পারছেন? হোয়াট এভার ইউ উইল ডু উইদিন 12 ডিসেম্বর 11:59, রাত 11:59-এর মধ্যে আপনি যাই করবেন ওটা আমাকে ছবি তুলে মেসেঞ্জারে, মেসেঞ্জারে আবার গ্রুপে পাঠাবেন না প্লিজ কাইন্ডলি। এটা হচ্ছে আপনি পার্সোনাল টেক্সটে পাঠাবেন। আপনার ওই যতটুকু কাজ হয়েছে ততটুকু আমাকে ছবি পাঠান, ওটা আমি মার্ক করব। এরপর আপনি আস্তে 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 আস্তে, পরের দিন তো হাতের সময় আছেই, একদম সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি সময় পাবেন, 13 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে শর্ত একটাই, আপনাকে আপনার যতটুকু কাজ করেছেন ওইটার ছবি তুলে আমাকে মেসেঞ্জারে পাঠাতে হবে। পরিষ্কার? ইয়েস স্যার। জি স্যার। আমার একটা কোয়েশ্চেন ছিল বলেন। স্যার। আপনি লাস্ট ক্লাসে বলেছিলেন যে ওয়েবসাইটে অনেক সময় রং ইনফরমেশন থাকে, তো আপনি বলেছিলেন যে ওয়েবসাইটের বদলে না না, ওয়েবসাইট নেবেন না, না ওয়েবসাইট নেওয়া যাবে না। হ্যাঁ স্যার, তো আমরা কি ওইটা অনুযায়ী ওইখান থেকে ইনফরমেশন কালেক্ট করে তারপর ওই অনুযায়ী সবকিছু অ্যান্সার লিখবো নিজের আপনাদের জন্য আপাতত 3টা বই, উইলিয়াম জে লং, আইফোর ইভান্স, এমিলি লিকুইস, এই 3টা বই থেকে আপনি নেবেন। আপনাদের পেজ নাম্বার পর্যন্ত দেয়া আছে, আপনাদের শুধু ওই পেজে গিয়ে ইনফরমেশনটা বের করতে হবে। হ্যাঁ স্যার, আমার কাছে বই আছে, এর জন্যই আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম গ্রুপে। আবার বলেন বই আছে? হ্যাঁ, আমি তো সবারই তো বই থাকার কথা, পিডিএফ অন্তত থাকার কথা সবার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, এটাই জানার ছিল। হ্যাঁ, আপনারা ওয়েবসাইট থেকে নিয়েন না, ওয়েবসাইটে গেলে আপনি কনফিউজড হয়ে যাবেন। আপনি এই 3টা বইতেই থাকেন। আর যখন যে বই থেকে নেবেন সংক্ষেপে ওই লং লিখে রাখবেন, যদি যে লং থেকে নেন ইনফরমেশন। ইভান্স লেখেন যদি আইফোর ইভান্স থেকে নেন, লিগুইস লেখেন যদি এমিলি লিগুইস থেকে নেন। জাস্ট ইনফরমেশন লিখে ব্র্যাকেটে লিখবেন লং, ইভান্স, লিগুইস। আর আমার হুবহু সমস্যাটা হলো কপি কি, করবেন না কিন্তু। হ্যাঁ বলেন। স্যার সবগুলি কোর্সের কোয়েশ্চেন গুলো আপলোড করেছে শুরুর দিকে স্যার, যে কারণে সবগুলি শুরুর দিকে হলে মানে সবগুলোতে কনসেন্ট্রেট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় স্যার। যে কারণে যদি স্যার পরে আপলোডও মানে কোয়েশ্চেন যদি একটু পরে আপলোড হতো তাহলেও হয়তো করতে সুবিধা হতো, কিন্তু এখন খুবই প্রেসার পড়ে যাবে স্যার। আচ্ছা দেখি, আমরা কথা বলে দেখি। আপনাদের তো আমি একটা সুযোগ দিলামই, এটা আপনারা দেখেন। হ্যাঁ, আপনি 12 তারিখে যতটুকু পারেন অতটুকু আমাকে ছবি তুলে পাঠান মেসেঞ্জারে, তারপর আমি আপনাকে একদিন সময় দিলাম, অসুবিধা নেই। দেখেন কি করা যায় এখন। ওটা এটা একটু দেখি কি করা যায়। ওকে, থ্যাংক ইউ স্যার। ভালো থাকেন আপনারা, অল দ্য বেস্ট। স্যার একটু আসসালামু দেখবেন আলাইকুম। কিন্তু অবশ্যই। জি, স্যার একটু দেখবেন কিন্তু অবশ্যই। আমাকে দেখাবেন, আমাকে না দেখাইলে আমি কিভাবে দেখবো? না স্যার, ওইটা বলতেছি না, মানে স্যার ডেটের কথা বলতেছি। হ্যাঁ, কিন্তু আমাকে আপনি অগ্রগতি দেখান, আপনি যে কাজ করতেছেন ওটার প্রমাণ আমাকে দেখাইতে হবে। কোনো কিছু না করে অনেকে আছে যে তারা কাজই শুরু করবে হয়তো বা ওই 13 তারিখে, মানে ডেডলাইন চলে যাওয়ার পরে। দেখেন, ওকে, অল দ্য বেস্ট, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।